কই আপনার বাবা কি করে? আমি বললাম বাবা নাই, বাবা এরকম করতো। উনি হুট করে এসে আমাকে জড়ায় ধরে কান্না করে দিছে। কি হয়েছে? আমার বাবার কথা আমার কান্না করে দিছে। উনি বলে আপনি কি আমার বাবা যেহেতু টিচার ছিল তো স্যার বলে ডাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মানুষ পডকাস্ট। আমি আপনাদের হোস্ট, আর আজকে আমাদের অতিথি হচ্ছে নোমান। ডিজাইন কমিউনিটিতে সবাই আমাকে বাংলা নোমান নামে চিনে, কারণ আমার ফেসবুক নামটা বাংলায় দেয়া। বাকি যত নোমান আছে সবাই ইংরেজিতে নাম। আমি প্রায় 12-13 বছর ধরে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি, ডিজাইনার হিসেবে কাজ করতেছি। এবং একজন মানুষ হিসেবে আসলে ডিজাইনার হিসাবেই ডিজাইনার মতো করে থাকতে চাই। লাইক প্রবলেম সলভিং যে এক্সপিরিয়েন্সটা আমরা আসলে ডিজাইনের সময় করি, আমার রিয়েল লাইফে ওইটা আসলে ইমপ্লিমেন্ট করে মানুষকে এম্পাথাইজ করে মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই। সো এটাই আসলে আমি। নোমান, তোমার স্টোরিটা যদি আমরা শুনি একেবারে শুরু থেকে। দিস ইজ আ গ্রেট কোয়েশ্চেন। ইনফ্যাক্ট এটা আমাকে নিজেকে এখন ভাবা হবে যে আমি আসলে কীভাবে হইলাম। নর্মালি যেটা হয় যে মানুষ আসলে নিজেকে নিয়ে খুব একটা ভাবে না, হ্যাঁ, বা শুধু পজিটিভ জিনিসগুলো খুঁজতে পছন্দ করে, কারণ মানুষ পজিটিভ জিনিসগুলোকে মানে হ্যাপি মোমেন্ট হিসেবে পায়, বাকি নেগেটিভ জিনিসগুলো হয়তো মনে করতে চায় না। আমার লাইফস্টাইলে বা ব্যাক ইন দ্য স্টোরি, আমার ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আসলে বলতে পারি যে প্রত্যেকবারই নিজেকে নিজের একটা পার্সোনালিটি পাইছি, যেটাকে আমি প্রত্যেকবার বেটার করতে করতে এখন যে নমান আছি সেই নমানে আসছি। সো একদম ছোট থেকে আমার যখন থেকে আর কি আমার মেমোরি মনে আছে, আমি যদি তখন থেকেই রিকল করি, আই অলওয়েজ ওয়াজ আ ক্রিয়েটিভ গাই। হ্যাঁ, যে আমি সব কিছুতে ক্রিয়েটিভলি দেখতে পছন্দ করতাম। হ্যাঁ, যে একটা বৃষ্টি পড়তেছে, আমি তো বারান্দায় দাঁড়িয়ে বোঝার ট্রাই করতাম বৃষ্টিটা কীভাবে করতেছে, সেটা পড়ার আসলে আফটার ইফেক্টটা কী, বৃষ্টির পানিগুলো কোথায় যাচ্ছে, এটার ইফেক্টস কী। হ্যাঁ, সো সবসময় আসলে এরকম একটা মেন্টালিটি আমার মধ্যে ছিল। ইনফ্যাক্ট আমি কখন ছবি আঁকবো, হয়তো আমি কোথাও বসে একটা কবিতা লেখার চেষ্টা করতেছি, আমি সবসময় এই ব্যাপারগুলোর ক্ষেত্রেই আমরা আসলে কানেক্টেড ছিলাম। আমি যত জায়গার কথাই বলি না কেন, আমার স্কুল লাইফ, আমার খেলার মাঠ কিংবা এভরিওয়্যার, আমি তখন থেকে আসলে নিজেকে আইডেন্টিফাই করতেছিলাম আমার লাইফটা তো সৃজনশীল কিছু একটা সাথেই জড়িত হবে। সো এখান থেকে আমার জার্নি শুরু। আহ, আমরা বেশি ডিটেলে ওদিকে না যাই, কারণ ওইখানে আসলে আমার বলার মতো তেমন কিছু নাই। সবার চাইল্ডহুড যেমন কাটে আমারও সেমভাবে কাটছে। বিভিন্ন বন্ধুবান্ধব, খেলাধুলা বা এই সব জিনিসপত্র। আমি যদি এখনকার নোমানের সাথে কম্পেয়ার করি যে এই নোমানের সাথে আমার কি কি জিনিস রিলেটেড আছে ইন দ্য ব্যাক, ওই জিনিসগুলো হয়তো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট অ্যাড করতে পারে। আমি অলওয়েজ ওয়ান্টেড টু বি আ প্রোগ্রামার লাইক ইউ, বা লাইক আরেকটু বড় কিছু। আমার সবসময় ইন্সপিরেশন ছিল লাইক বিল গেটস, মার্ক জাকারবার্গ বা এই ধরনের জিনিসপত্র। সো বা এই মানুষগুলো আর কি। তো আমার জার্নিটা শুরু হয় ক্লাস 6-7 থেকে। আমার বাসায় ক্লাস 2 থেকেই কম্পিউটার ছিল। আমার বাবা একজন স্কুল টিচার ছিলেন। তো উনি হচ্ছে বিভিন্ন নোটস লেখার জন্য বা শিট তৈরি করার জন্য আমার বাসায় কম্পিউটার ছিল। সো আমার আব্বু আমাকে ক্লাস 2-3-তে থাকতে আমার মনে আছে আমাকে টাইপিং শিখিয়ে দেয়, এবং আমি বাংলা বিজয় টাইপিং করতে পারতাম তখনই। আমি যদি বলি এইটা অলমোস্ট প্রায় 20 বছর আগে হবে। আই এম নট শিওর, 2000 সালের পরে, 2001, 2002, 2003 এরকম সালের সময়। সো আমি তখন এই বিজয় টাইপ করতে পারতাম। তো ওইখান থেকে আসলে আমার কম্পিউটারের সাথে যাত্রা শুরু। এবং আমার বাসায় যখন প্রথম কম্পিউটার আসে, ইনফ্যাক্ট আমার জার্নিটা আরেকটু আগে শুরু হয়েছে, আমার পাশে বাসা কম্পিউটার ছিল। তখনই আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে দিস ইজ মাই লাইফ, আর এটার সাথে আমার আসলে অনেক কানেক্টিভিটি আছে, আমাকে এইটাই টানে। সো আব্বুর এখান থেকে আসলে টাইপিং বা অন্যান্য জিনিসপত্র শুরু হয়েছে, আমি এটার সাথে অনেক অ্যাটাচ হওয়া শুরু করলাম। বাট একটা সময় গিয়ে আমি আসলে খুঁজে পাইলাম যে আই হ্যাভ টু ডু সামথিং, যেটা এই জিনিসগুলো বানাচ্ছে, আমি যেগুলোতে কাজ করতেছি আমার হয়তো এই জিনিসগুলো বানাইতে হবে। আমি এই একই জিনিস নিয়ে আর কাজ করতে চাই না। সো আই অলওয়েজ ওয়ান্টেড বি আ প্রোগ্রামার। আমি পেপার পড়তাম, প্রথম আলো বা অন্য কোনো পেপার ছিল যেখানে এই ধরনের উইকলি একটা জিনিস আসতো। সো আমি এই কোডটাকে হুবহু কপি করে আমি কোথাও লেখার চেষ্টা করতাম এবং দেখতাম এটার আসলে আউটপুট কী, এবং খুব মজা পেতাম। আমি একটা গেম বানাইছি, একটা সুডোকো গেম বা এই ধরনের জিনিসপত্র, রাইট। তো আমার ইন্টারেস্ট দেখে আমার বড় ভাই হচ্ছে সাস্টে পড়তো, ফিজিক্সে। সো ভাই হচ্ছে আমাকে, সাস্টে এক ভাই আছে তামিম শাহরিয়ার সুবিন। তো ভাইয়ের হচ্ছে একটা বই আমাকে এনে দেয়, প্রোগ্রামিংয়ে হাতে করি। সো ওইটা দিয়ে তো আমি খুবই হাইলি ইন্টারেস্টেড যে এই তো শুরু হয়েছে আমার আসল জার্নি, হ্যাঁ, স্টার্ট। তো এখান থেকে পড়াশোনা করতে করতে দেখলাম যে না, আমার কাছে এটা একটু খটকা লাগতেছে, আমি এত পুরো জিনিসগুলো বুঝতেছি না, তাহলে আমি একটু বেসিকে যাই। তো বেসিক কী হতে পারে, স্টার্ট উইথ দ্য বেসিক প্রোগ্রামিং, বেসিক ওয়েব ডেভেলপমেন্ট টাইপ জিনিসপত্র, লাইক আমরা HTML বা এই ধরনের জিনিসপত্র।
তো স্টিল আমি এখন ক্লাস 6 7 বা 8 এর কথা বলতেছি, স্টিল কিন্তু আমার কি বলে যে ইন্টারেস্টটা হচ্ছে ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং সাইডে, রাইট? তো আমি যখন একটা ওয়েবসাইট বানাচ্ছি HTML মার্কআপ দিয়ে, আমি দেখতেছি আমার ওয়েবসাইটগুলো দেখতে আসলে আমার খুব একটা ইন্টারেস্টিং হচ্ছে না। কেন ইন্টারেস্টিং হচ্ছে না? কারণ এটা জাস্ট বেসিক জিনিস, এটা কোনো সিএসএস নাই। তো সিএসএস করতে হলে আমাকে আগে মানে কালারফুল জিনিস জানতে হবে, যে কীভাবে জিনিসটাকে কালার দিতে হয়, কীভাবে টাইপোগ্রাফি কাজ করতে হয়। সো ইন দ্য মিন টাইম হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, এখনও আছে, ফেরদৌস কবির ইমন। সো ও আমাকে একটা সাজেশন দেয়, আলহেরা মাল্টিমিডিয়ার একটা টিউটোরিয়াল দেয়, যে এখানে তুই ফটোশপ শিখতে পারবি, এবং ফটোশপ শিখলে তুই হচ্ছে কালারফুল বাটন বা ইমেজ বা এগুলো তৈরি করতে পারবি। সো ওইখান থেকে আমার প্রথম জার্নিটা শুরু হয়, আমি ফটোশপে ডিজাইন করা শুরু করি। এবং লং স্টোরি শর্ট, যখন থেকে আমি ফটোশপে কাজ করা শুরু করি, তখন আমি আইডেন্টিফাই করি যে প্রোগ্রামিংয়ের থেকে আমি আসলে এই জায়গাটাতে বেশি মজা পাচ্ছি। ওই যে পিছনে সৃজনশীলতার একটা ব্যাপার ছিল, আমি নতুন কিছু তৈরি করতে চাইতেছি এবং সেটা ক্রিয়েটিভ কিছু হইতে হবে। তো এরপর থেকে আমি আসলে ডিজাইনের সাথে অ্যাটাচড হওয়া শুরু করি, প্রোগ্রামিং থেকে বের হয়ে আমি আসলে ডিজাইনটাকে মেন ক্যারিয়ার হিসেবে নেই। এবং গত 13 14 15 বছর ধরে ডিজাইন নিয়ে কাজ করতেছি, আস্তে আস্তে করে নিজেকে এস্টাবলিশ করার ট্রাই করতেছি। এখন নতুন নতুন জিনিস শিখতেছি, নতুন জিনিস আসতেছে, আরও বেশি ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন করার চেষ্টা করতেছি। সো এই তো। আচ্ছা, এখন মানে তুমি নিজের পেশাটাকে কিভাবে করো, মানে ডিসক্রাইব করো? আমি ওই জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে আমি তোমার ওয়েবসাইট দেখতেছিলাম, হুম। অ্যান্ড ওইখানে খুব সুন্দর একটা টার্ম আছে, অ্যান্ড মানে আই উড ভেরি মাচ প্রিফার যে তুমি টার্মটা বলো, এবং আমি খুব মানে জানতে ইচ্ছা যে এই টার্মটার আসলে মিনিংটা কি। হুইচ ওয়ান ভাই? হায়ার ডিজাইন হায়ার পার্টনার এটা? ইউর নেক্সট ডিজাইনিং পার্টনার। ওকে, ওকে। সো এইটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, আমরা আসলে লাইক আমি যদি ডিজাইনার ওয়ার্ল্ড নিয়ে কথা বলি, স্পেশালি বাংলাদেশের ডিজাইন কমিউনিটি নিয়ে কথা বলি, মোস্ট পিপল ডিজাইন বলতে আসলে ভিজুয়াল ডিজাইনটাকে ফোকাস করে, যে লাইক আপনার একটা ওয়েবসাইট দরকার, সো আপনি আসেন, আমি আপনাকে একটা ফিগমাতে ওয়েবসাইট ডিজাইন করে দেবো। এখন সেটা ফ্রেমারে বা ওয়েবফ্লোতে অনেকে ডিরেক্টলি নো করে করে দেয়। সমস্যাটা হচ্ছে, আমরা আসলে আমি যার জন্য ওয়েবসাইটটা ডিজাইন করতেছি, তার যে ইউজার যে জিনিসটাকে ইউজ করবে, সেটাকে সে এম্পাথাইজ করা ছাড়াই বা তার ইউজারের পেইন পয়েন্টটা বোঝা ছাড়াই আসলে ডিজাইনটা করে। এবং আমরা যখন ওয়েবসাইটটা শিপ করি, ওয়েবসাইটটা দেখতে খুব ফ্যান্সি হয় আর অনেক সুন্দর, কিন্তু ইউজার যখন আসে তখন দেখে তার যে রিকোয়ার্ড নেসেসিটি ইনফরমেশনটা সে খুঁজে পায় না। লাইক আমরা যেটা পেপারের এক্সাম্পল দিই, হ্যাঁ, পেপার হচ্ছে খুব গুড একটা রিলেটিভ এক্সাম্পল ফর ওয়েবসাইট। যে কি হয়, আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করি, বা আমার যে রিকোয়ারমেন্ট, কেউ চাকরি খুঁজতে যাইতেছে, কেউ বিনোদন পড়তে যায়, কেউ হয়তো রাজনীতির খবর পড়তে যায়, রাইট? এবং সেই অনুযায়ী এটা ডিরেক্টরি থাকে, এত নম্বর পেজের বিনোদন, এত নম্বর পেজের রাজনীতি। তো এই যে ব্যাপারটা, মানুষ তার স্পেসিফিক কিছু নিড নিয়ে একটা জায়গাতে যায় এবং সেখান থেকে সেই ইনফরমেশনটা কালেক্ট করতে চায়। আমরা যদি আমাদের ওয়েবসাইটে সেই জিনিসটা প্রপারলি না দিতে পারি, মানুষজন কি হয় যে ওইটা হয় না। সো আমি এরকম অনেক দেখছি যে ক্লায়েন্ট হায়ার করতেছে লো বাজেটে, বা ইনস্ট্যান্ট তার ইউআই দেখে বা ভিজুয়াল কালার দেখে যে হায়ার করতেছে, বাট ইনফরমেশন হায়ারকে নিয়ে তার কোনো আসলে খুব একটা ভালো নলেজ নাই। সো ডিজাইনার কী করলো, জাস্ট কালারফুল জিনিসপত্র দিয়ে ডিজাইন ডেলিভারি করলো। সে যখন লঞ্চ করলো, দেখলো তার কোনো ইউজার আসতেছে না, অ্যাকচুয়ালি তার কোনো কাস্টমার আসতেছে না, বা ওইটা তাকে কোনোভাবে বেনিফিট দিতেছে না। আমি অ্যাজ আ ডিজাইন পার্টনার হিসেবে নিজেকে এইভাবে করে রিপ্রেজেন্ট করতে চাই, যে আমি হচ্ছে সেই ডিজাইন পার্টনারটা যে আপনাকে ইম্প্যাক্ট নিয়ে এসে মানে এনে দিতে পারবে, এবং এটা গ্যারান্টেড যে আপনি যদি আমাকে হায়ার করেন, আমি জাস্ট ভিজুয়াল জিনিসপত্র নিয়ে কাজ করি না, আমি একটা প্রসেসের মধ্যে থেকে যাই। আমি আপনাকে বোঝার ট্রাই করি, আপনার বিজনেসকে বোঝার ট্রাই করি, আমি আপনার ইউজারকে বোঝার ট্রাই করি তারা কি চায়, আপনার গোল এবং ওই ইউজারের নিডটাকে অ্যালাইন করে আমি কিছু ডেলিভারি করব, যেটা আপনাকে আলটিমেটলি হেল্প করবে। এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিজাইন হোয়াট ডু, রাইট? যে ডিজাইনের কাজই হচ্ছে প্রবলেম সলভিং। ডিজাইনের কাজ ইজ নট যে আমরা খুব কালারফুল কিছু ডেলিভারি করতেছি, দ্যাট ইজ অলসো পার্ট অফ আ ডিজাইন, বাট দ্যাট ইজ নট দ্য হোল পার্ট অফ ডিজাইন। সো এটাই আসলে নিজেকে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছি, যে আমি আপনার পার্টনার, নট আ ফ্রিল্যান্স কন্ট্রাক্টর, যে আপনি অন টাইম হায়ার করলেন এবং আমি আপনাকে কাজ ডেলিভারি করে টাটা বাই বাই। ইনস্টেড আমি আপনার পার্টনার, আমি আপনার বিজনেস পার্টনারের মতো করে চিন্তা করে আপনাকে আমি ইম্প্যাক্ট এনে দেবো, দ্যাট ইজ মাই গোল। ওকে নোমান, একটা জিনিস আমি একটু জানতে ইন্টারেস্টেড হলাম। তুমি তো পড়াশোনা খুব সম্ভবত ডিজাইন, স্পেসিফিক্যালি ডিজাইন নিয়ে করো নাই। রাইট। তো কোন পর্যায়ে গিয়ে মনে হলো যে না ঠিক আছে, ডিজাইনটাকে ক্যারিয়ার হিসেবে নিতে হবে?
ওকে। সো আমি আসলে একদম শুরুর দিকেই আমি ডিসিশন নিয়ে ফেলছি। আমি যেদিনকে ফটোশপ নিয়ে জাস্ট টুকটাক কাজ করা শুরু করছি, তখনই আমি বুঝলাম যে এই যে কালার নিয়ে খেলাটা, যে কালার মানে ঘুরে ফিরে আমি নীল কালার দিব নাকি লাল কালার দিব, নীলের ঠিক কোন শেডটা দিব, এই জিনিসটা আমাকে মানে খুব অ্যাটাচড লাগছে যে না, আমি আসলে হয়তো এইটার সাথেই কানেক্টেড। আমি যখন প্রোগ্রামিং এ ২ টা লাইন লিখতেছি, সেটা হয়তো আমাকে অত বেশি ইন্টারেস্টিং মানে কিছু দিচ্ছে না। আমি হয়তো নিজের একটা enthusiasm থেকে আসছি যে না, আমি এটা করব, এটা পুরা হোল ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু ডিজাইনে ঢোকার পরেই আমি বুঝলাম যে না, এইটা আমার সাথে বেশি যায়। এবং যখন আমি আস্তে, আস্তে জানতে শুরু করলাম যে আমার সবসময় ইচ্ছা ছিল যে প্রোগ্রামিং এর মেইন মানে গোলটা ছিল যে এটা দিয়ে পৃথিবী চেঞ্জ করে দেওয়া যায়। যেভাবে বিল গেটস পৃথিবী চেঞ্জ করে দিছে বা অন্যরা পৃথিবী চেঞ্জ করে দিছে। ডিজাইন দেখলাম যে এটা এমন একটা জিনিস, সেটা সরাসরি মানুষের এই যে এই জায়গাটা নিয়ে কাজ করে, যে মানুষকে এম্পাথাইজ করেই আসলে ডেলিভারি করাটা। সো আমি দেখলাম যে এইটা আসলে আমি যে গোলটা নিয়ে আগাচ্ছি, এইটা আরও সহজে করা যায়, আরও সুন্দরভাবে করা যায়। এবং তখনই আমি চিন্তা করলাম যে না, ডিজাইন নিয়ে আসলে আমার ক্যারিয়ার সেট করা উচিত। এবং যত দিন যাচ্ছে, যত আগাচ্ছি, তত বেশি জিনিসের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। আমি যখন চিন্তা করি যে আমার ডিজাইন করা একটা প্রোডাক্ট, Seek.org নামে একটা প্রোডাক্ট আমি ডিজাইন করেছিলাম, যেটা 3 মিলিয়ন ইউজার ছিল কোভিড টাইমে। তার মানে আমি কোভিডের মতো সময়ে আমি 30 লাখ মানুষকে আমি এমন একটা সার্ভিস দিছি, যেটা সে ইউজ করে তার ডেইলি লাইফ অনেক ইজি হয়ে গেছে। হয়তো কিছু মানুষ আহ, কি বলে যে ওর্স কেস সিনারিও থেকে বেঁচে গেছে, কারণ কোভিডের সময় কোভিড টেস্ট করতে পারছে, বাসায় বসে ডক্টরের হেল্প নিতে পারছে। ইনফ্যাক্ট আমি বাংলাদেশের টনিকের জন্য কাজ করছি। এইগুলো কিন্তু সরাসরি মানুষের লাইফের সাথে কানেক্টেড। আমি মানুষকে লাইফকে অনেক ইজি করে দিতে পারতেছি। এই জিনিসগুলো আমাকে অনেক বেশি হ্যাপি করে যে আমি আসলে ওয়ার্ক ফর দ্য পিপল, ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, ওয়ার্ক ফর দ্য আর্থ। ওকে, স্পিকিং অফ কমিউনিটি, আমি ইমনকে ওই জিনিসটা জিজ্ঞেস করছিলাম। ইমনের একটা পর্ব আসবে হোপফুলি তোমার আগের পর্বটাই। তো আচ্ছা। যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে বাংলাদেশের সব থেকে ভালো ডিজাইনার যারা আছে সবাই বরিশালে থাকে? না, সবাই সিলেটে থাকে। অদ্ভুত ব্যাপার, ইমন ঠিক এক্স্যাক্টলি সেম কথাটাই বলছে। দিস ইজ দ্য ফ্যাক্ট ভাই। এখানে এটা ডিনাই করার কোনো সুযোগ নাই। আহ, আমরা আমরা একটা কথা বলি, ঢাকায় মিরপুর ডিএসএসকে বলা হয় মিনিকন ভ্যালি, আর ঢাকার সিলেটকে বলা হয় আসলে বাংলাদেশের সিলিকন ভ্যালি। সো দে হ্যাভ দ্য লাইক গড লেভেল ডিজাইনার্স। এবং আপনি যদি ড্রিবেলে যান, বিহান্সে যান, অন্য জায়গায় যান, টপ 10-এর মধ্যে ম্যাক্সিমাম দেখবেন ফ্রম দ্য সিলেট ডিজাইন কমিউনিটি। অবশ্য একটা কথা মনে হইলো যে একবার আমি তোমাকে নিয়ে কারোর সাথে জানি কথা বলতেছিলাম আউট অফ নোওয়্যার, অ্যান্ড খুব সম্ভবত নোমানের ডেস্কের একটা ছবি আসছিল। আমি আমাকে বলতেছিলাম, দেখো এই ছেলেটা হচ্ছে ন্যাচারাল ডিজাইনার। তো অ্যাজ ইন মানে হচ্ছে ওর মাথার মধ্যে ডিজাইন বেকড ইন। কারণ তোমার ডেস্ক, আমি একটা ছবি দিয়ে দিব নি তোমার ডেস্কের এখনকার। তো তোমার ডেস্কটা প্রচুর অ্যাস্থেটিক ছিল, তোমার আর মনে হয় আহমেদের। এদের কাজ করার ডেস্ক, বাসার বাসার কর্নার টর্নার হাবি জাবি সব খুবই অ্যাস্থেটিক। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এটা আমি শিওর না যে ইফ ইট হ্যাজ টু ডু এনিথিং উইথ ইউর ডিজাইন, ও মানে বিং এ ডিজাইনার, বাট এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, স্পিকিং অফ কমিউনিটি, কমিউনিটি নিয়ে আরেকটা জিনিস একটু প্রশ্ন করি, যেহেতু আমি ওখানে গেছিলাম। এটা হচ্ছে যে আর্টিসানাল, উচ্চারণ তো করতে পারি না। আর্টিজানাল কনভার্সেন্স, সংক্ষেপে ভাই এটাকে এক্স্যাক্টলি, আমরা আর্টিকন বলি। ইজি টু প্রনাউন্স, আর্টিকল। আর্টিকন। ওকে, তো তুমি তো বরিশালের ডিজাইন কমিউনিটি নিয়ে বেশ ভালোই কাজ করছো। তার মধ্যে মনে হয় আর্টিসানাল কনভার্জেন্স বেশ বেশ ইম্প্যাক্টফুল একটা ইভেন্ট। তো আহ, হঠাৎ করে এই ইভেন্টটা করা প্লাস এটা তো বেশ মনে হয় চ্যালেঞ্জিং হচ্ছিল। তা আমি এইটা নিয়ে একটু জানতে চাই যে হঠাৎ করে এটার আইডিয়াটা কোথায় থেকে আসলো, অ্যান্ড কেন এইটা করলো, আর করতে গিয়ে কি কি চ্যালেঞ্জেস আসছিল। তো ওকে। সো হ্যাঁ, চ্যালেঞ্জেস এর কথাটা আমরা খুব আমি জানি না এটা নিয়ে কথা বলতে পারবো কিনা, কারণ এটা ম্যাসিভ জিনিস। যারা ইভেন্ট করে বা করছে তারা জানে। আমরা অন্য স্টোরিগুলো বলি। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি যখন সিলেটে যেতাম, সিলেটে খুবই রেগুলারলি বড় ইভেন্টগুলোকে অর্গানাইজ করা হয়। আগে ঢাকায়ও হইতো, বাট এটা এখন পদ আছে। আমার মনে আছে আমি আহমেদ ফিরোজ ভাইয়ের সাথে বিহান্স রিভিউ উইক 2, 3, 4 বা 6 এগুলো করছি। রিবেল একটা ইনভাইট ছিল, এখানে আমরা ছিলাম। এগুলো আমাকে আহ, প্রচুর দিত। আহ, আছে না যে মানুষের সাথে কানেক্ট করার ব্যাপারটা, কারণ আমরা সবাই রিমোটলি কাজ করতেছি, ফ্রিল্যান্স করতেছি, কেউ কাউকে দেখি না। সো আমি যখন আপনার সাথে দেখা করতেছি, আমরা এই একই নলেজে একই টোনে কথা বলতেছি, এটা আমাকে খুব আহ, মানে আমি খুব এনজয় করি এই জিনিসটা কথা বলতে।
তো আমি যখন বরিশালে যাই আমি কখনো এই স্কোপটা নিয়ে কথা বলতে পারি না। যারা আছে ডিজাইনার তারা খুবই ক্লোজ, লাইক ইমন বা আহমেদ, এদের সাথে জাস্ট আমাদের নিজস্ব কথা হয়, ডিজাইন রিলেটেড কথা হয় না। সো আমি চাই অ্যাজ এ ডিজাইনার আমি আসলে ডিজাইন রিলেটেডও কথা বলবো। এবং আমাকে এইটাও ভাবায় যে আমি যখন ডিজাইন শুরু করছি আমার কমিউনিটি আমাকে অনেক হেল্প করছে, তাহলে আমার আসলে আউটপুটটা কি, আমি আসলে মানুষকে হেল্প করতে পারতেছি কিনা। সো ঢাকা একটা ব্যস্ত শহর, এখানে আসলে মানুষকে খুব একটা হেল্প করার সুযোগ হয় না, কারণ একটা মানুষ মিরপুর থেকে বা উত্তর থেকে আসবে না যে ভাই আমি আপনার সঙ্গে কথা বলি ডিজাইন নিয়ে হোক, বা এটা নিয়মিত হয় না, খুবই রেয়ার। তো আমার বরিশালে আমার একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে আমার নিজের জায়গা, আমি হয়তো এখানে কিছু দিতে পারবো কারণ আমি বরিশাল থেকে বিলং করি। এখানে আমার নিজের, আমার কাছে একটা দায়বদ্ধতাও আছে যে আমার এলাকায় আমি কী দিলাম। বাট আই ওয়াজ লুকিং ফর দ্য অপরচুনিটি, আমি কী করতে পারি। কারণ আপনি জানেন যে বরিশাল ঢাকা থেকে দূরে, বরিশাল সিলেটের মতো এরকম কোনো জায়গা না যেখানে মানুষ ঘুরতে যায়। হ্যাঁ, সো ইটস কোয়াইট ডিফিকাল্ট যে আমি যদি বরিশালকে মানুষকে ডাকি মানুষ আসবে না। এবং আমি যখন থেকে ডিজাইন করা শুরু করছি আমি বরিশালের লোকাল মানুষগুলোকে কানেক্ট করার ট্রাই করছি, মানুষকে শেখানোর ট্রাই করছি। বাট বরিশাল একটু ব্যাকডেটেড মফস্বল হওয়ার কারণে ওই ব্যাপারটাও কোনো সময় ছিল না, বা যে মানুষগুলো কাজ করতো তারা আসলে পাবলিকলি অ্যাভেলেবেল ছিল না। সো এই পুরো জিনিসগুলোকে আমাকে ট্রিগার করতেছিল যে লেটস ডু সামথিং, লেটস ডু ডু সামথিং। তো আর্টিজানাল কনভার্জেন্স প্রথমটার আগে 2023 সালে আমরা হঠাৎ করে একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমরা লোকাল একটা কিছু করার ট্রাই করি। আমরা কিছু মানুষের টাচ পাচ্ছিলাম যারা বরিশালে আছে ঈদের ঠিক পরবর্তী মুহূর্তে, যে হোয়াই নট আমরা যদি একটা কোনোভাবে কিছুটা ম্যানেজ করার ট্রাই করি, সবাইকে এক ছাদের নিচে আনা যায়। তো আমাকে খুব অবাক করে দিয়ে ওই প্রোগ্রামে প্রায় 30 জনের মানুষ আসছে, সবাই ডিজাইনার। তো এটা আমি খুবই হয়েছি যে হাউ, মানে আমি তো এত এক্সপেক্ট করি না, আমি তো বুঝছি 4-5 জন মানুষ আসবে, এর মধ্যে হয়তো 2-1 জন গ্রাফিক ডিজাইনার থাকবে, হয়তো কোনোভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতেছে, মানে এরকম ফুল পেইসের ডিজাইনার না। তো 30 জন আসার পরে এটা আমাকে অনেক মোটিভেটেড করলো যে না আমাদের এত বড় একটা কমিউনিটি আছে। তো এখানে কথা বলতে বলতে বললাম যে ঠিক আছে আমরা তাহলে একটা ন্যাশনাল ইভেন্ট করে ফেলি। তো মানুষ বলল যে ন্যাশনাল ইভেন্ট করবেন, বরিশালে কে আসবে। সো উই অ্যাকচুয়ালি পার্সোনালি আই টুক ইট আ চ্যালেঞ্জ, যে মানে আমি এজ আ ডিজাইনার আমি যদি এই গোলটাই সলভ করতে না পারি তাহলে আমি কিসের ডিজাইনার। দেন লেটস স্টার্ট উইথ দ্য ব্র্যান্ডিং, এবং নামটা এমন হইতে হবে মানুষজনের মুখে মুখে থাকবে, কেউ বলতে পারবে না বাট নামটা মানুষকে সবাইকে ট্রিগার করবে। সো আই আস্ক চ্যাট জিপিটি, হ্যাঁ, যে কুইক পিক দ্য মোস্ট চ্যালেঞ্জিং নেম, যেটা মানুষ, যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, মানুষজন খুব কথা বলবে, মানুষের মুখে মুখে ছড়াবে। এবং আমরা ব্র্যান্ডিংয়ে প্রচুর ফোকাস দিছি, মানে আপনারা যদি ওই ইভেন্টটা দেখেন আমরা ব্র্যান্ডিংয়ে এমন কিছু করি নাই যেটা আসলে ই করা যায় না, মানুষকে দেখে ভিডিও বানানো, প্রচুর প্রত্যেকটা জিনিসে পোস্ট করা। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট, ইনফ্যাক্ট আমরা এটাও করছি যে মানুষজন যারা আসবে তাদের আইডি কার্ডে প্রত্যেকের ইউনিক নাম থাকবে। এটা নর্মালি ইভেন্টে করে না কারণ এটা অনেক প্যাথেটিক। সো আমরা এগুলোকে করার ট্রাই করছি যাতে মানুষ মনে রাখে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যে একটা ছোটো স্টোরি বলি, মানে আমরা অ্যাটেনশন টু ডিটেলে এমন 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 ফোকাস দিছি যে প্রত্যেকটা ইভেন্টে কমন জিনিস হচ্ছে যখন তারা বিরিয়ানি খায়, বিরিয়ানি খুব কমন খাবার এই ইভেন্টগুলোতে। খাওয়ার পরে যখন আমরা একটা ড্রিঙ্ক সার্ভ করি মানুষ এখানে এক্সপেক্ট করে একটা ঠান্ডা ড্রিঙ্ক। তো ঠান্ডা ড্রিঙ্ক সার্ভ করা কোয়াইট ডিফিকাল্ট, আমি যদি 1000 বা 600 মানুষের বা 500 মানুষের আয়োজন করি, 500 বোতল একসাথে ঠান্ডা কেউ ডেলিভারি করে না, আগের দিন দিয়ে যাবে, অথবা এটা নর্মাল ডেলিভারি হয়। আমরা দোকানে গিয়ে কথা বলা শুরু করলাম যে আশেপাশে দোকান, যে আমরা মাল্টিপল দোকান থেকে কালেক্ট করব। তারা যখন লার্জ অ্যামাউন্টে যাচ্ছে সবাই বলতেছে না দিতে পারবো না, অথবা অ্যামাউন্ট অনেক বেশি। তো হোয়াট টু ডু, ডিজাইনার মাইন্ড সলভ করতে হবে। আমরা খুঁজে বের করলাম আশেপাশে বরফ কল কোথায় আছে, দেখলাম পিছনে একটা বরফ কল আছে। আমরা একটা ড্রাম আনলাম, ঠিক খাবারের আগে 3-4টা বরফ কিনে আনলে বরফগুলোকে ড্রামে রাখলাম, প্রত্যেকটা বোতল পিছিয়ে রাখলাম। আমাদের টার্গেট হচ্ছে মানুষকে ঠান্ডা খাবার সরি ঠান্ডা ড্রিঙ্ক সার্ভ করতে হবে, যাতে মানুষ খাবার সাথে সাথে তার তৃপ্তির ঢেকুর তুলতে পারে। এই যে অ্যাটেনশন টু ডিটেলগুলো আমরা রাখার ট্রাই করছি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পুরো ইভেন্টটাকে পুরো বাংলাদেশে একটা ভালো নাম ছড়াই দিছে যে না বরিশাল ডিজাইন কমিটি ডিড দ্য বেস্ট ইভেন্ট ইন দ্য ইয়ার। আর ইভেন এখনও মানুষজন, ইভেন আমি সিলেটে গিয়েও শুনছি যে ওইটা এখন আমাদের নতুন বেঞ্চমার্ক, ওইটাকে টপকাইতে হবে। সো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ছিল আমাদের। আমার টি শার্ট এখন আছে ওইটার, ইভেন্টের। খুব ওকে। রেখে টেখে পরি যেন নষ্ট না হয়। আজকে আজকে হাসান মাহমুদ ভাইয়ের সাথে দেখা করলাম, সো ভাইকেও একটা আজকে টি শার্ট দিয়ে আসছি। ওই অ্যাডিশনাল কনভেন্টেন্সের। হ্যাঁ, ওইটা আগে ছিল, সো ভাই আজকে হঠাৎ করে নক দিল, আসলে একটু আরে কথা বলি। জাস্ট তো আমি ট্রাই করি এই জিনিসটা বেশ করে কমিটি সিনিয়র যারা আছে সবাইকে একটু দিয়ে আসতে, যে ভাই আমরা বৈশাল ডিজাইন কমিটি বিলং করি এবং এটা একটা ব্যাপার স্যাপার আছে, একটা ব্র্যান্ডিং এর ব্যাপার আছে। ইয়া। আচ্ছা, নোমান, আহ, আরেকটা জিনিস যেটা আমার জানার কথা ছিল না, বাট যেহেতু আমরা তোমার নেপালে যাওয়ার টাইম মিলে গেছে, এই জন্য নেপালে গিয়ে রাইট। তোমার সাথে দেখা হয়েছিল এবং আমি খুব অবাক হয়েছি এটা জেনে যে তুমি নেপালে গেছো কাজ করতে। রাইট।
রাইট। তো এইটার পিছনে আমার মনে হয়েছে এটা খুব ভালো একটা থট এক্সপেরিমেন্ট। তো এটার পিছনের স্টোরিটা প্লাস এটার সাকসেস রেটটা আমি একটু জানতে চাই। ওকে, আমি সবসময় বলি আমার ডেস্কে যতখানি কাজ হয় আমার বাসার বাইরে তার থেকে বেশি কাজ হয়। এটার প্রথম কারণ আমি আইডেন্টিফাই করছি, আমি বাংলাদেশে থাকলে মাঝে মধ্যে ক্যাফেতে গিয়ে কাজ করি। তো আমার সবসময় মনে হয় ক্যাফের প্রত্যেকটা লোক হচ্ছে আপনাকে জাজ করে যে আপনি একটা ল্যাপটপ নিয়ে বসছেন কী করেন। হ্যাঁ, তো ওইখানে গিয়ে আপনি চাইলে ইউটিউব ওপেন করতে পারেন না, ফেসবুক ওপেন করেন না, ইউ হ্যাভ টু ওয়ার্ক। তো এই থিওরিটা আমার জন্য খুব কাজে দেয় এবং একদম শুরু থেকে। হ্যাঁ, যে একটা $200 কফিতে আমি হয়তো $2000 ক্র্যাক করে ফেলছি, আমার আমার এমন স্টোরিও আছে। ঠিক আছে। সো এই ব্যাপারটা আমি সবসময় করি যে আমার বাসার ডেস্কে কাজ না হলে আই অলওয়েজ গো ফর আ ক্যাফে। তো এখন আহ, আমি একদম লাস্ট জব এক্সপিরিয়েন্স যদি বলি, আমার জব এত বেশি ফ্লেক্সিবল হয়ে গেছিলো, আমি অনেকটা 4 আওয়ার্স আ ডে, হ্যাঁ, মানুষ এখানে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, আমি 4 ঘন্টা বেশি কাজ করতাম না। কারণ 4 ঘন্টায় আমার আসলে কোয়ালিটি আউটপুট চলে আসতো এবং মান্থলি যেহেতু একটা রিকারিং স্যালারি আসতেছিল, আমি খুবই কমফোর্টেবল হয়ে গেছি। তো ওই কোম্পানির আর ডিজাইনার দরকার নেই, সো আমি ওইখান থেকে চলে আসছি। তো এখন যে অবস্থা যে, যেহেতু আমি এখন একটা জব হান্টিং মোমেন্টে আছি, অথবা আমি নতুন কিছু করার ট্রাই করতেছি, হয়তো নিজের একটা এজেন্সি করবো যে কোনো কিছু, আমি এখন আর ওই 4 আওয়ার্স ওয়ার্ক কাজ করলে কাজ হবে না, আমাকে এখন 8 আওয়ার্স বা তার থেকে বেশি কাজ করতে হবে, অথবা আমার এমন জায়গায় কাজ করতে হবে যেখানে আমার কী বলে প্রোডাক্টিভিটি একদম কোয়ালিটিফুল হয়। তো বাসা আমার এমন একটা কমফোর্ট জোন হয়ে গেছে, এখানে বসে আমি করতে পারতেছিলাম না। সো আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে কী করা যায়। তো ও বললো যে, এবং আমি তখন বরিশালে ছিলাম, আমি বরিশালে এরকম অপরচুনিটিও নাই যে আমি ক্যাফে থেকে কাজ করবো বা কিছু। তো ওই আমাকে মেনলি আইডিয়াটা দিল যে কোথাও চলে যাও, কোথাও চলে গিয়ে কিছুদিন কাজ করো। তো আমি বললাম যে কি হবে, যে এতদিন আমার তো 3-4 সপ্তাহের জন্য যাওয়া লাগবে। বাট ওই যেই ভাবা সেই কাজ শুরু করলাম, কোথায় যাওয়া যায়। থাইল্যান্ড, চিয়াংমাই সব থেকে ভালো অপশন যেখানে ডিজিটাল নোমাড ডেকে কাজ করে। তখন ভিসার যে জটিলতা, যে ওইটা আমার জন্য সুযোগ ছিল না। তো নেপাল আমার খুবই পছন্দের একটা জায়গা। আমি এর আগে ভাই আপনারা কিন্তু আমি আপনি সেম টাইমে ছিলাম, ওই যে জুলাই আগস্টের সময় আমরা প্রায় 40-45 দিন, আপনারা বেশি টাইম ছিলেন, রাইট? তো ওইটা আমাকে ট্রিগার করলো যে ওই সময়টাতেও আমার প্রোডাক্টিভিটি ছিল একদম নচ, মানে টপ নচ। লাইক লাস্ট ইয়ারের কথা যদি বলি, সব থেকে মোস্ট প্রোডাক্টিভ টাইম আমার নেপালে বসে কাটছে। তাহলে হোয়াই নট নেপাল? এবং ওইখানে আমার সব থেকে যে ক্যাফে ক্যামেলিয়া হচ্ছে সব থেকে কমফোর্ট জোন, যেখানে গিয়ে হোমলি পরিবেশে খুব লম্বা সময় কাজ করা যায়। আমরা সারাদিন একটা কফি নিয়ে বসে থাকি, সকাল বিকাল কাজ করি। তো এই জন্য আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি নেপাল চলে গেলাম জাস্ট একদিন আগে ফ্লাইট কেটে। ভাবলাম যে ও আচ্ছা, আমি জাস্ট গোলটা একটু বলে দিই। তো যেহেতু এই মুহূর্তে আমার জবলেস, সো এইদার আমার ফ্রিল্যান্স ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, অথবা আমার জব ম্যানেজ করতে হবে, আর ডিফারেন্ট কোনো একটা সোর্স রেডি করতে হবে। সো আমি ভাবলাম যে আমি গত বছরই প্ল্যান করে রাখছি যে 2025 সালে আমি এমন একটা পোর্টফোলিও বানাবো যেটা বাংলাদেশের বেস্ট পোর্টফোলিও হবে, ডিজাইনার বেস্ট পোর্টফোলিও। সো এটাও ভাবলাম যে তাহলে আমি এটা নিয়ে কাজ শুরু করি, কারণ এইটাই হয়তো আমার মেইন সোর্স অফ কানেকশন হতে পারে ক্লায়েন্টের বা জবের। সো আমি পুরো নেপাল টার্গেট নিয়ে গেছি যে আমি শুধু পোর্টফোলিওটাই বানাবো, আমি ওইটা নিয়ে কাজ করছি। এবং আমি নেপাল বসে পোর্টফোলিওটা পাবলিশ করে দেন দেশে ব্যাক করছি। সো এই জন্য আসলে আমি নেপালে গেছি, নেপালে বসে কাজ করছি, পোর্টফোলিও নিয়ে কাজ করছি, এবং দ্যাট ওয়াজ দ্য হিউজ সাকসেস। আমি যতজনের কাছ থেকে রিভিউ নিয়েছি, ক্লায়েন্টের থেকে রিভিউ নিয়েছি, সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। সো এটা আসলে খুবই ভালো একটা হয়েছে। এবং আমার মনে হয় যে এই ধরনের ওকেশনাল ট্রাভেল বা ওয়ার্ক রিলেটেড ট্রাভেল যে কোনো মানুষকে অনেক বেশি প্রোডাক্টিভ আউটপুট দিতে পারে আসলে। এটার কি কোনো নাম দিছো, শিক্ষা সফর বা? না, সেভাবে আসলে ভাবি নাই, সেভাবে ভাবি নাই, বাট এটার নাম কর্ম দেওয়া যাবে, সফর। ভালো কথা বলছেন, কর্মসফর। হ্যাঁ, আমি মানে আশা করতেছি তুমি এটা নিয়ে হয়তো লিখবা বা কোনো কন্টেন্ট বানাবা, যেখানে হয়তো আরো আরো ডিটেল জানা যাবে যে এইভাবে কাজ করতে গেলে। কারণ আমি তো বাইরে গেলে আমার মনে হয় এখানে ঘুরি ওখানে ঘুরি, কাজ কাম হয় না। তো আসলে মাইন্ডসেটটা কেমনে সেট করা লাগে, হাবি যাবে, এগুলো আসলে আমার আমার জানার খুব ইচ্ছা। হোপফুলি তোমার ওকে, কাছ এইটা থেকে নিয়ে এটা আমি নিয়ে জাস্ট একটু, ডিটেলও পাবো। এটা নিয়ে আমি একটু অ্যাড করে দিই, কারণ এইটা নিয়ে আমি কয়েকবারই কন্টেন্ট বানাইতে চাইছি। ইনফ্যাক্ট লাস্ট থাইল্যান্ড ট্রিপে আমি যখন সলো গেছি, ওইটা নিয়ে আমি পুরো মোটামুটি একটা কি বলে যে, আমি তখন ভিডিও শ্যুট করছি। বাট পরে দেখলাম যে মাইক্রোফোন কোয়ালিটি ভালো ছিল না, ডিরেক্টলি ফোনে হয়েছে, এই জন্য আমি আর এটা আপলোড করি নাই। ওইটা একটা পুরো সিরিজ বানানোর ইচ্ছা ছিল, যে আমি আসলে কীভাবে ট্রাভেল করি আর কাজ করি। সো এটা জাস্ট একটা ট্রিকই শেয়ার করে দিই, বাকি স্টোরি হয়তো অন্য কোথাও অন্য কোনো দিন বলবো। যে আমার জিনিস খুব ডিটারমাইন্ড থাকে, যেমন ধরেন আমি সকালের রোদে খুব একটা বের হই না। তার মানে আমি যদি সকালে সারাদিন কাজ করি, আমি বিকালটাকে এনজয় করতে পারি। এবং ডেফিনেটলি আমি ট্রাভেলে থাকলে 8 ঘন্টা কাজ করি না, আনটিল এটা খুব ইমার্জেন্সি থাকে, বা ডেলিভারিতে অনেক প্রেশার থাকে। তো আমার মেথড খুব সিম্পল, যে আমি সকালে কাজ করব,
আমি হয়তো সকাল ৯টা থেকে যদি ধরেন দুপুর ১টা পর্যন্ত কাজ করি, এটা কিন্তু লম্বা সময়। আমার ৪ ঘন্টা পুরা কোয়ালিটি প্রোডাক্টিভিটি আমার আউটপুট আসতেছে, রাইট? বাকি বিকালটা আমি হয়তো ৩টা পরে লাঞ্চ করে বের হয়ে গেলাম, আমি ঘোরাফেরা করলাম, আমি খুব ফ্রেশ একটা মাইন্ডেড নিয়ে রাতে ঘুমালাম, সকালে আমি আবার কাজ শুরু করলাম। এইটা হয়। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের ডিজাইনের তো ২টা পার্ট, একটা হচ্ছে রিসার্চ, একটা হচ্ছে লাইক ফিগমা বা এইসব জায়গাতে ডিরেক্ট ডিজাইন বা ডেলিভারির যে ফ্যাক্টটা যদি আমরা বলি। তো ট্রাভেলগুলোতে আমরা যেটা করি, আমরা রিসার্চের পার্টগুলোকে আমি সময় কমাই দিই, কারণ স্বাভাবিকভাবে রিসার্চগুলো ডেস্ক ছাড়া হয় না। আমি তখন ডেলিভারি ফোকাস বেশি থাকি, যে আমি যদি কোম্পানির জন্য কাজ করি, যে কোম্পানির কী কী ব্লকার আছে বা কী কী ডিপেন্ডেন্সিস আছে আমার উপরে, ওইগুলোকে কীভাবে ডেলিভারি করতে পারি, এটাকে আমি ফোকাস রেখে কাজ করি। তখন দেখা যায় ওই যে আমার কমিটমেন্টে আসলে আমার খুব একটা ঝামেলা হয় না। ওকে, তাহলে যেহেতু ট্রাভেলের টাইম এরিয়া জানলাম, তোমার তোমার এমনি নর্মালি টিপিক্যাল দিনের রুটিনটা কিরকম? ওকে, আহ, এইটা বলাটা আমার জন্য কোয়াইট ডিফিকাল্ট। ইটস বিকজ দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমি রোবোটিক লাইফ পছন্দ করি না। আছে না যে কিছু মানুষ টু ডু লিস্ট বানায়, যে আমি এই সপ্তাহে কী করবো, এই মাসে কী করবো, বা ডেইলি লাইফটা এরকম হবে। আমি আমার ডাইনামিক লাইফ পছন্দ করি। যে ধরুন আমার এখন ডিজাইন করতে ইচ্ছা করতেছে, আমি এখন ডিজাইন করব। আমার এখন ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, আমি এখন ঘুরতে যাব। আমার এখন মনে হচ্ছে আমি ক্যাফে দিয়ে কাজ কাজ করবো, আমি ক্যাফেতে চলে যাব। এই ডাইনামিক লাইফটা আমার পছন্দ, কারণ তখন নিজেকে নিজের মতো করে বাঁচা যায়। বাট ওই যে কমিটমেন্টের কথাটা মাথায় রাখতে হয়, যে আমার আসলে ডেলিভারি করতে হবে এন্ড অফ দ্য ডে, যাতে আমার জন্য কেউ বসে না থাকে, আমার জন্য কারো লস না হয়। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমার একটা বাচ্চা আছে। সো আপনারা অলরেডি আপনার একজন একটা বাচ্চা আছে। সো বাচ্চা থাকলে আসলে এই লাইফগুলো মেনটেন করা কোয়াইট ডিফিকাল্ট, যে আমি আসলে এই সময় এটা করব। সো আমি জাস্ট ভাগ করে বলতে পারি যে আমার দিনের ৩টা গোল থাকে। একটা গোল হচ্ছে নিজেকে এনাফ সময় দেয়া। লাইক ধরেন আমি হয়তো ওইটুকু সময় বসে কিছু পড়তেছি বা মোবাইল চাপতেছি, বাট ওইটা শুধুমাত্র নিজের জন্য, এখানে কোনো ডিস্ট্রাকশন নাই। সেকেন্ড টাইম হচ্ছে আমার ফ্যামিলিকে টাইম দেওয়া। সো আমি প্রত্যেক দিন বিকালে বা সন্ধ্যায় আসলে বের হওয়ার চেষ্টা করি আমার ফ্যামিলির সাথে, হ্যাঁ, বা আমার ফ্রেন্ডদের সাথে। এবং আমি যদি প্রতিদিনের একবেলা যদি বের না হই, আমার খুবই অ্যাংজাইটি কাজ করে, যে আমার খুব দম বন্ধ লাগে। এটা আমার সেকেন্ড কাজ। আর থার্ড কাজ হচ্ছে আমি প্রতিদিন সকালে উঠে আমার একটা থাকে, আমি এটাকে লিখি যে আজকে আমার কী কী কাজ আছে। এই কাজগুলোকে আমি আসলে এন্ড অফ দ্য ডে 70% কমপ্লিট করার ট্রাই করি। আমি যদি 100% করতে পারি, তখন আমি মনে করি যে না, আজকের দিনে যে লিস্ট করছি সেটা আমি আসলে আন্ডারস্টিমেট করে ফেলছি, আমি হয়তো এর থেকে বেশি ক্যাপাবিলিটি রাখি। তো 70% আমার কাছে একটা গুড বেঞ্চমার্ক, যে 70% করতে পারলে এটা ভালো। এবং এই কাজগুলো নট অনলি ডিজাইন রিলেটেড, এই কাজের মধ্যে আমার বাজারের ব্যাপার আছে, আমার কারোর সাথে মিট করার ব্যাপার আছে, আমার হয়তো কিছু একটা অর্ডার দেওয়ার ব্যাপার আছে। সব কিছুই আমি জাস্ট মাথায় যেটা আছে, সকালে উঠে প্রথম কাজ হচ্ছে লেখা, আমি আজকে কী করব। এবং আমি প্রচুর পরিমাণে নোট ইউজ করি, যে নোটে আসলে এই জিনিসগুলো লেখা হয়, চেক লিস্ট করা হয়। এই তো ভাই, বাকি জিনিসগুলো হচ্ছে ওই সময় ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে অ্যালোকেট করা হয়। ওকে, তোমার এর মধ্যে ধরো হবি বা হবির পিছনে কোনো টাইম দাও, বা হবি থাকলে কি ধরনের হবি আছে? ভাই, হবি আর শখটা আসলে আমার মিলেমিশে ডিজাইনই হয়ে গেছে আলটিমেটলি। যেমন আমি যদি এই মুহূর্তের কথা বলি, আমার এই মুহূর্তে হবি হচ্ছে আমি ফ্রেমারে সুপার এক্সপার্ট হয়ে যাব। তো আমি সারাদিন বসে বসে ফ্রেমারে কী করা যেতে পারে, নতুন কী অপরচুনিটি আছে সেটা নিয়ে গোটাই। ঠিক আছে। সো এটা আসলে শিফট হয়। কোনো সময় দেখবেন যে আমি আই ডোন্ট নো, মাঝখানে অনেকদিন আমি ইউকুলেলে শিখছি। আমি এখন বেসিক ধরেন ইউকুলেলে বাজাতে পারি, বাট ওইটা একটু পরে পিছনে ইন্টারেস্ট শেষ হয়ে দেখা গেছে। যাচ্ছে একটু একটু করে। হ্যাঁ, রাইট। তারপর ধর মাঝে আমার গার্ডেনিং এর শখ আসছে, আমি বাসায় গাছ দিয়ে ভরে ফেলছি, এখন গাছগুলো মরে যাচ্ছিল। তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি গাছগুলোকে বাঁচাইতে হবে, তো একটা মরে গেছে, বাকিগুলো বাঁচাইতে পারছি। হ্যাঁ, সো এটা আমার ওই সময় হবি ছিল। সো এটা শিফট করে, এটা আমার কোনো স্পেসিফিক ওরকম ডিরেক্ট হবি নাই। একটা সময় হবি ছিল সাইকেলিং এর, আমার মনে আছে আমি এমনও দিন গেছে আমি একদিনে 80 কিলো 90 কিলো সাইকেলিং করছি। ঠিক আছে। একা, মানে সাথে কেউ নাই, আমি জাস্ট সাইকেল করতেছি, যাইতেছি, করতেছি। সো এটা খুবই শিফট করে, বাট আমার এই সৃজনশীল জিনিসপত্রের সাথে আসলে ঘুরে ফিরে অ্যাটাচমেন্ট। Okay. আর ফিউচারের ব্যাপারে চিন্তা ভাবনা, ধরো ভবিষ্যৎ প্ল্যান করো বা এরকম কিছু? ওকে, আমি বর্তমানে বাঁচতে বেশি পছন্দ করি। লাইক এখন কি হচ্ছে, ইনফ্যাক্ট আমি আগামীকাল কী হবে আমি জানি না। হ্যাঁ, আমি 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 এরকমই। ধরেন আমার ব্যাংকে 10 টাকা আছে, আমি এখন ধরেন একটা বার্গার খেতে ইচ্ছা করছে, আমি 10 টাকা দিয়ে একটা বার্গার খেয়ে ফেলবো, আমি জানি না আগামীকালকে কেমনে সার্ভাইভ করবো। হ্যাঁ। সো আমি আর কি এইভাবে করে বিশ্বাস করি। আমি একটা ফিউচার প্ল্যান করছি, সেটা হচ্ছে আমার রিটায়ারমেন্ট লাইফ কেমন হবে। আমি একটা অটোমেটেড কিছু করতে চাই, যে জিনিসটা হয়তো আমাকে আমার বেড অ্যান্ড ব্রেড নিয়ে আসলে খুব একটা চিন্তা করাবে না। এবং সেটার জন্য আমি একটা সলিউশন খুঁজে পেয়েছি, যেটা আলটিমেটলি সৃজনশীল কাজের সাথে কানেক্টেড, যে আমি শেষ লাইফে বেকার হয়ে যাব।
তো বেকার মানে অনেকে বুঝতে পারে যে আমি আসলে কোনো কাজ করবো না, বাট দ্যাট ইজ নট দ্য থিং। আমি আসলে বেকারি খুলবো একটা, লাইক সামথিং লাইক ক্যাফে অ্যান্ড বেকারি, যেখানে আমি রুটি টুটি বানাবো। সো আমি একজন বেকার হবো যেখানে আমি আসলে বেকিং করবো। সো দ্যাট ইজ মাই আমি রিটায়ারমেন্ট প্ল্যান। অলমোস্ট অলমোস্ট মানে ইউ অলমোস্ট হ্যাড মি ম্যান। আমি যে চিন্তা করতেছি। আচ্ছা, এমনি ধরো কোনো নির্দিষ্ট গোল বা কোনো নির্দিষ্ট স্কিল অ্যাকুয়ার করার ইয়ে আছে কি, প্ল্যান আছে কি এর মধ্যে? আহ, না না ভাই, যেমন বললাম যখন ফ্রেমার নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, অন দ্য রাইট। ট্রেন্ডে যা চলতেছে আর কি। আমি মনে করি যে আমি যখন নিজেকে ইভ্যালুয়েট করার ট্রাই করি, আমি দেখি যে আমি অনেকখানি আমার গোলের থেকে আগানো আছি। আমি কোনো সময় ওভার এস্টিমেট করতে চাই না যে না আমাকে একদম অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট ট্রাই করি আমার আসলে এই মুহূর্তে গোল কি। যেমন ধরুন আমার এই মুহূর্তে গোল হচ্ছে আমি যদি একটা কোম্পানিতে ফাউন্ডিং ডিজাইনার হিসেবে ঢুকতে পারি, দ্যাট ইজ মাই গোল। যে আমি একটা কোম্পানির একদম শুরু থেকে সেই কোম্পানিকে একদম গ্রোতে হেল্প করতে পারবো। কী কী ক্যাপাবিলিটিস লাগে আমার মধ্যে আছে কিনা আমি দেখলাম যে আমার মধ্যে আছে। এখন এটাকে হয়তো আমি আরো একটা প্রসেসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। আমি বসে বসে ভাবতেছি যে যদি আমার কাছে অপরচুনিটি আসে সেগুলোকে কিভাবে আমি টিয়ার ডাউন করতে পারি, রাইট? মানে এই জিনিসগুলোকে আরো বেশি অপটিমাইজ করা। বাট আমি গোলসের দিকে আসলে অনেক বেশি দূর চিন্তা করতে চাই না, কারণ যে আমি বললাম যে আমি একটু পিসফুল মাইন্ডেড পিপল বা মাইন্ডেড মানুষ। বেশি আপনি যত বেশি জিনিসপত্র নিয়ে কাজ করবেন আপনাকে দেখবেন অ্যাংজাইটি তত বেশি বেড়ে যায়। ঠিক আছে, সো সেম সেম, আমি এরকম ভাই। মিলছে মিলছে, এটাও মিলে গেছে। যাই হোক, আমরা ওই যখন গ্রিন রুমে ছিলাম এই ইয়ার পডকাস্টের, তখন বলতেছিলাম যে আমার অন্য মোটর অনেক কিছু মিলে, চেয়ারের রাইট মডেল রাইট। মিলে গেছে, কালার স্কিম মিলে গেছে। আমি বলতে পারি যে আমরা একই মনিটর কিনলাম সেম টাইমে শাওমির। আমার বাসার বেডরুমের ফ্যান আপনার ফ্যান একই ইনোয়েলের। ঠিক আছে, আমার তো চেয়ার সেম। হ্যাঁ, সো আ লট অফ থিং। ইনফ্যাক্ট নেপাল বসে যে আমি একটা প্যান্ট কিনলাম, আপনি বলতেছিলেন যে আমি এই প্যান্টটা খুঁজতেছিলাম, রাইট? সো আরেকটা হলে তো খুলেই হ্যাপেন্স। নিতাম। সো ইয়া, এনিওয়েজ, অনেক নোমান, কিছু মিলে। তোমার জিজ্ঞেস করলাম কেন শেখার কথা, কারণ তোমার কি কোনো লার্নিং ট্রিক বা প্রসেস আছে যেটা ধরো মানুষের সাথে শেয়ার করতে পারবা? হ্যাঁ, ওভার দ্য টাইম আই 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 ট্রাইড আ লট অফ স্কোপ যে আমি আসলে নিজেকে কিভাবে আপডেট রাখতে পারি এবং নিজের যে স্কিলগুলো আছে সেগুলোকে আরও বেশি অপটিমাইজ করতে পারি। বা হয় না যে আপনি একটা জিনিস জানেন বাট আপনি জানেন না এটার এফিসিয়েন্ট ওয়েতে আপনি কাজ করতে পারতেছেন কিনা। তো আমি অনেকগুলো মেথড ট্রাই করছি। আমি হয়তো ক্লায়েন্টের সাথে এক্সপেরিমেন্ট করতেছি, নিজে বসে বসে টেস্ট প্র্যাকটিস করতেছি। বাট দেখলাম এগুলো কোনো কিছুই এফিসিয়েন্ট না বা আপনাকে ওভার দ্য টাইম মানে ভালোটা আউটপুট দিচ্ছে না। তো আই ফাউন্ড দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে, সেটা হচ্ছে আপনি যা জানেন সেটা মানুষকে শেখান। হ্যাঁ, এবং আমি ডুইং দ্যাট থিং যে আমি যখন মেন্টরশিপ করি আমার এই জিনিসগুলো অনেক 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 বেশি ঝালাই হয়ে যাচ্ছে। আমি কথা বলতেছি, আমার ব্রেইন প্রেশার দিয়ে সেগুলোকে রিকল করার ট্রাই করতেছে। ইনফ্যাক্ট আমি সব থেকে বেশি শিখি জুনিয়রদের কাছ থেকে, কারণ জুনিয়ররা যেহেতু ট্রেন্ডি মানে একদম নিউ এক্সপিরিয়েন্স বা ফ্রেশ পার্সপেক্টিভ আছে, ওরা এমন এমন জিনিসপত্র নিয়ে আসে আমি খুব অবাক হই যে এটাকে আমি কত কমপ্লিকেটেডভাবে করতাম, ওরা কত সহজে চিন্তা করতেছে। তো আমার মেন্টরশিপ প্রোগ্রামটা আমি শুধুমাত্র শেখানোর জন্যই আসি না, আমি নিজে শিখতে আসছি। আমাকে হয়তো একটা স্লাইড রেডি করতে হলে আমাকে ঘাটাঘাটি করতে হচ্ছে। সো আমি দেখি যখন আমি নলেজ শেয়ার করতে যাই আমাকে মানে প্রচুর প্রচুর আহ, জিনিস নতুন করে শিখতে পারতেছি বা এই জিনিসগুলো হচ্ছে আসলে। এই তো একটা নতুন জিনিস মাথায় আসলো এখন। তোমার মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে একটু যে জানতে ইচ্ছা করতেছে এখন। আচ্ছা, বলেন। ওকে, সো মেন্টরশিপ আমার জাস্ট ওকে মেন্টরশিপ আমি এটাকে কোর্স না বলে মেন্টরশিপ বলি। আমি বেশি ডিটেলে যাব না, আমি জাস্ট বেসিক দুইটা ধারণা দিই আমার মেন্টরশিপ সম্পর্কে কেন আসছি আর কি করি। কেন আসছি এটার কারণ হচ্ছে আমি যখন আমার পাস্ট কিছু কোম্পানিতে আমি আমার কিছু লোকাল কমিটির পিপলকে হায়ার করার চেষ্টা করছি। এদের পোর্টফোলিও দেখলে আমার মনে হতো যে দে আর লাইক সলিড ফিট ফর ফর দিস পজিশন। ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমি এখানে 4 লাখ টাকা স্যালারি পর্যন্ত মানুষকে হায়ার করছি। কিন্তু মোস্ট পিপল যেটা দেখতাম যে পোর্টফোলিও এক কথা বলতেছে বাট তার স্কিলসের অন্য কথা বলতেছে। কারণ সে যখন পোর্টফোলিও বানাইছে তখন সে ভিজুয়াল পার্টে বা পোর্টফোলিও ফোকাস জিনিসপত্র বানাইছে যেটা দেখে আপনার খুব বাহবা দিতে মনে যাবে। বা যারা একটা রেগুলার টেমপ্লেটের মধ্যে থেকে কাজ করে, যখনই তাকে নতুন কিছু চ্যালেঞ্জিং দিচ্ছি সে নতুন করে বানাইতে পারতেছে না। তো এটা আমাকে ভাবাইলো। একই সাথে আরও একটা জিনিস আমাকে ভাবাইছে। আহ, আমরা ডিজাইনাররা খুব কাইন্ড অফ গর্ব করি যে বাংলাদেশের ডিজাইনাররা এই সেই, হ্যাঁ, ড্রিবেলের টপ প্রোফাইল হচ্ছে বাংলাদেশের, বিয়ান্সের প্রচুর ফিচার এই সেই। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি ডিজাইনারদের ইম্প্যাক্ট দেখেন লোকাল কমিটির, দেখবেন আসলে তেমন কিছু নাই। এই সেন্সে বলতেছি, আমরা প্রত্যেক মাসে ফেসবুকে দেখি, বড় বড় মিডিয়াতে দেখি যে এই লোক বৈশাল ভার্সিটি থেকে কেউ একজন মেটাতে চান্স পাইছে, এআইইউবি থেকে কেউ একজন গুগলে চলে গেছে।
কারা তারা? সবাই হচ্ছে ইঞ্জিনিয়ার। কোনো ডিজাইনার এখন পর্যন্ত দেখলাম না যারা হচ্ছে বড় একটা কোম্পানিতে চাকরি নিয়ে গেছে। ইনফ্যাক্ট আমি যতটুকু জানি যে ডিজাইনার হিসেবে চাকরি নিয়ে বাংলাদেশ থেকে গেছে খুব কম পিপল। সে ছোটবেলায় তানভীর জুনায়েদ ভাইয়ের কথা শুনছি যে ডিজাইনার হিসেবে ইউএসএতে গেছে, এরপর আমি কারো কথা শুনি নাই। দেন এখন রিসেন্টলি রাজদা আছে, রাজদা যদি রিমোটলি করতেছে বাট সে কানাডা থেকে করতেছে গোডারিতে। মুশফিক ভাই আছে, ডেলিভারিতে আছে। বাট মানুষ খুবই হাতে গোনা কয়েকজন। অন্য কিছু লোক পাবেন যারা হচ্ছে পড়াশোনা করতে গেছে পাশাপাশি কাজ করতেছে, বাট ডিজাইনার হয়ে বাইরে গেছে কেউই নাই। কেন? এটা হচ্ছে সেকেন্ড থট। থার্ড থট হচ্ছে আমি মাঝখানে ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটিতে হচ্ছে ডিপ্লোমা করছিলাম, আইআইডিতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড টেকনোলজি এরকম কিছু নাম ছিল। ওদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে অ্যান্ড একাডেমি। ওইখানে আমি ডিপ্লোমা একটা কোর্সে ভর্তি হয়েছি, 3 মাস বা 6 মাস একটা কোর্স ছিল, 6 মাস প্রবাবলি। ওইখানের আমার লেসনটা আমার চিন্তাগুলোকে পুরা ওলট পালট করে দিছে। যে আমরা আসলে এতদিন কিভাবে ভাবতাম, আমরা কমিউনিটিতে কি এত কথা বলি, আমরা বিভিন্ন ইভেন্টে কি এত কথা বলি, মানুষের কথা শুনি, ওদের কথাবার্তা খুবই আলাদা। বাট ওরা আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ, ওরা এমনভাবে চিন্তা করে আমরা একই সেমভাবে এখনো চিন্তা করতে পারি না। তো তখন ভাবলাম যে আমাদের আসলে ফাউন্ডেশনালে ম্যাসিভ লেভেলের গ্যাপ আছে, ঠিক আছে? এবং আমরা যখনই শুরু করি আমাদের কোর্সগুলো শুরুই করা হয় যে 3 মাসের মাথায় তুমি ডিজাইনার হয়ে যাও। বাট 3 মাসে তো একটা মানুষকে আসলে ডিজাইনার হওয়া বাড়ানো সম্ভব না, রাইট? তো তখন আমি ভাবলাম যে এখন আমি মেইন ইস্যু আসি যে আমি কেন শুরু করছি। এই কারণগুলোতে মনে হচ্ছে যে আমি আসলে কমিউনিটিতে কিছু কন্ট্রিবিউশন দরকার। তো এই জন্য আমার প্রোগ্রামের নাম ছিল এসেনশিয়ালস, যে আমি আসলে এসেনশিয়ালস জিনিসগুলোকে মানুষকে দেওয়ার ট্রাই করবো। সেকেন্ড জিনিস হচ্ছে আমি আসলে কী শিখাই। সো কিছু মানুষ আছে তারা ভেবে নেয় যে আমি হয়তো নোমান ভাইয়ের সাথে কোর্স করলে 3 মাসের মাথায় আমি ডিজাইনার হয়ে বেরোয় যাবো, আমি এটা বড় কোম্পানিতে চাকরি করবো, কেন নোমান ভাইয়ের কাছ থেকে শিখছি। হুইচ ইজ নট ট্রু, কারণ আমি যে বললাম 3 মাসে ডিজাইনার বানানো সম্ভব না। তো আমি আসলে যে জিনিসগুলো জানানোর চেষ্টা করি, আমি একটা ডিজাইন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করি যে ডিজাইনার ওয়ার্ল্ডে কী কী অপরচুনিটি আছে যেটা নিয়ে আপনি আসলে কাজ করতে পারেন। বড় কোম্পানিগুলো কী কী জিনিস চায় যেটা হচ্ছে আপনার মধ্যে নাই, বা আপনি এটা নিয়ে আসলে কাজ করা উচিত। এক কথায় আপনি যদি অপরচুনিটি না জানেন সেগুলো নিয়ে আসলে আপনার কাজ করার বা গ্রো করার আসলে সুযোগ থাকে না। যখন আপনি অপরচুনিটি জানেন তখন এগুলো নিয়ে আপনি ঘাটবেন, আপনার প্র্যাকটিসে এগুলোকে ইনভলভ করার ট্রাই করবেন, রাইট? তো আমার ডিজাইনে আসলে আমার মেন্টরশিপগুলোতে আসলে ওইগুলোই অ্যাড করার ট্রাই করি যে ভাই তুমি যে প্রসেসে ডিজাইন করছো দ্যাট ইজ নট দ্য ওয়ে। তোমাকে আসলে এইভাবে চিন্তা করতে হবে, মানুষের কথা চিন্তা করতে হবে, বিজনেসের কথা চিন্তা করতে হবে, কীভাবে এগুলো নিয়ে কাজ করা যায় এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং বড় বড় কোম্পানিতে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে প্র্যাকটিস করা হয়, যাতে তারা হচ্ছে আমার প্রোগ্রাম থেকে বের হয়ে যখন সে নেক্সট প্রজেক্টে কাজ করবে তার মাথায় ট্রিগার করবে যে হ্যাঁ এখানে তো একটা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, ঠিক আছে আমি একটা ইউটিউবে ভিডিও দেখে আসি যে এইটা কীভাবে সলভ করছে। আগে মানুষগুলো কেস স্টাডি দেখতো, জাস্ট স্ক্রল করে ভিজুয়াল পার্টটা দেখে বের হয়ে আসতো। এখন আমার স্টুডেন্টরা আমি এটা বলতে হবে যে কেস স্টাডি দেখার সময় অ্যাটলিস্ট ডিপ ইনসাইট নিয়ে চিন্তা করে যে এখানে ডিজাইনার থট কী ছিল, থট প্রসেসগুলো নিয়ে ভাবে। এই মাইন্ডসেটটা আসলে গ্রো করানোর ট্রাই করি আমার মেন্টরশিপ প্রোগ্রামে। আমার এসেনশিয়ালসের কথা বলেন বা ডিজাইন সিস্টেম বুট ক্যাম্পের কথা বলেন, বা এখন আমি কাজ করতেছি আরেকটা প্রোগ্রামে যে পোর্টফোলিও বিল্ডিং নিয়ে, দ্য সেম প্রসেস যে ভাই টেমপ্লেটে যাও না, একটা প্রসেসের মধ্যে থেকে যাও যাতে তুমি ইন্টারভিউয়ারের সামনে বসলে তুমি বলতে পারো যে তুমি আসলে কীভাবে করে এই প্রজেক্টটাকে টিয়ার ডাউন করছো। শুধুমাত্র ভিজুয়াল পার্ট নিয়ে কথা বলবা না, তুমি একদম ইউজারের কথা বলবা, তুমি বিজনেসের কথা বলবা, তুমি তোমার সলিউশনের কথা বলবা, যাতে তুমি ওই মানুষটাকে কনভিন্স করতে পারো। সো দ্যাটস দ্য স্টোরি অ্যাবাউট মাই মেন্টরশিপ ভাই। অস্থির। যাক, তাহলে নোমানকে যদি মেন্টর হিসেবে পেতে হয় তাহলে সেটার প্রসেস কি? প্রসেস খুব সহজ। যে আমার একটা ওয়েবসাইট আছে noman.design, যদি কোনো অনগোয়িং মেন্টরশিপ প্রোগ্রাম থাকে ওইটাতেই নর্মালি পাওয়া যায়। এখন কিছু নাই, so এখন কেউই পাবে না। আমি ভাবতেছি হয়তো নো কোড ডেভেলপমেন্ট নিয়ে কিছু একটা আনতে পারি। আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না, ফ্রেমারের উপরে? হ্যাঁ জাস্ট কথায় কথায় আর কি বললাম। ফ্রেমার হচ্ছে ফিগমা সাইটস নতুন আসছে যেটা, বাট হুইচ ইজ ট্রু ভাই। আরেকটা আসছে না নতুন, ওই যে সবাই বলতেছে ইয়াদের ইঞ্জিনিয়ারদের তো বাদ শেষ। লাভাবেল। যে হুম, না লাভাবেল। লাভেবল না। এই যে কয়েকদিন আগে আসলো যে ওই ডিজাইনাররা ইউনিফাইডলি যে প্রোগ্রামটাকে অনেক অপছন্দ করে, তার নামটা মনে পড়তেছে না কেন। ক্যানভা। ক্যানভা। আচ্ছা, টুল অনেকই আছে, বাট আমার কাছে মনে হয় যে মানুষ যে টুলগুলোর সাথে অভ্যস্ত বা এখন অলরেডি মার্কেটে ডিমান্ড তৈরি হয়েছে ওইগুলো নিয়ে আগানো ভালো। আমি এটা আনার মেইন কারণ হচ্ছে আমার আমার টেমপ্লেট, মানে আমি যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করতেছি ওইটার টার্গেট, মানে ওইটার টাইটেলটাই হচ্ছে এরকম যে ইফ ইউ আর স্টিল হ্যান্ডিং অফ মকআপস ইন 2025 ইউ আর অলরেডি রিপ্লেসেবল। কারণ মানুষজন এখন আপনার কাছ থেকে ডিজাইন নেবে আর আপনার কাছে ডেভেলপ করবে, এটা আসলে সময় নাই। ইনফ্যাক্ট আমি একদম রিসেন্ট স্টোরি বলি, আমি জাস্ট গত সপ্তাহে একটা স্যাস প্রোডাক্ট ডিজাইন করে আমি একটা ক্লায়েন্টকে দিছি। এই সপ্তাহে দেখি ক্লায়েন্ট আমাকে লাভাবেলে এটা ওপেন করে আমাকে ডিমো দেখাচ্ছে। ক্লায়েন্ট
ইজ নট আ ডেভেলপার, সে অলরেডি ডেভেলপ করে ফেলছে পুরো জিনিসটা, ঠিক আছে? সো এখন আসলে ওইটার সুযোগ নাই, এখন আপনাকে হইতে হবে যে সুইস নাইফের মতো, যে আপনার কাছে সব ক্যাপাবিলিটি স্কিল থাকতে হবে। আপনার অবশ্যই আপনার নিশের বাইরে না, আপনি ডিজাইনার, তার মানে ফ্রন্ট এন্ড হচ্ছে আপনার পার্ট অফ আ থিং, আপনার হয়তো মাইক্রো অ্যানিমেশন বা এই ধরনের জিনিসপত্র আপনাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে, নাহলে আপনাকে যে কেউ রিপ্লেস করে ফেলবে। কেন মানে আমরা পডকাস্ট অলমোস্ট শেষের দিকে আসছি, শেষের দিকে আমরা যেটা করি একটা ফান এক্সপেরিমেন্ট করি, যেটা হচ্ছে ওকে, ছোট ছোট র্যাপিড ফায়ার প্রশ্ন করি, যেটার হয়তো অ্যান্সার ছোট হতে পারে, বড় হতে পারে, অ্যাজ ইউ উইশ। তো আমার প্রথম প্রশ্ন আমার হচ্ছে যে পানি খেয়ে যদি নে তারা। টাকার আচ্ছা আচ্ছা, খেয়ে নাও খেয়ে নাও। বলুন ভাই। ওকে, যদি টাকার প্রয়োজন না থাকতো সেক্ষেত্রে কি করতা? আমি আমি বাসায় সারাদিন রান্না করতাম। আই লাভ টু কুক। আমি ওয়াইফকে বেকার বলতাম হয়ে তুমি যেত? ছুটিতে যাও, তুমি ছুটিতে যাও, হ্যাঁ বেকার তো অবশ্যই হইতাম, যে তুমি ছুটিতে যাও, আমি রান্না বান্নার দায়িত্ব আমার। আমি মাঝে মধ্যে বলবো যে আমি যদি ডিজাইনার না হইতাম, আমি একজন শেফ বা কুক হইতাম। তোমার মানে ফেভারিট জিনিস কি রান্না করার? আমার রান্না করার ফেভারিট জিনিস, আমি আসলে যখন যা রান্না করি তখনই মজা পাই। যেমন গতকালকে পরশুদিন আলুর দম বানাইলাম, হ্যাঁ আমার এটা মানে অনেকদিন তো আলুর দম খেতে ইচ্ছা করতেছে, সো কোথায় যাবো এক্সপেরিমেন্ট করতে, আমি নিজেই বানাই ফেলি। ইট ডিপেন্ডস, এটা আসলে ফেভারিট ডিশ নাই, বাট আসলে নাই, আমি সবকিছু রান্না করতে পছন্দ করি বেজ অন মাই মুড, আমার এই মুহূর্তে কি মুডে আছে আর কি। ওকে, এমন কোনো বইয়ের নাম বলতে পারবা যেটা তোমার লাইফ পাল্টাই দিচ্ছে, বা ধরো অন্য কাউকে পড়ার জন্য রিকমেন্ড করতেছো? ওকে, যতগুলো বই পড়ছি আমি বইয়ের ব্যাপারে খুবই পিকি। পিকি এরকম যে আমার লাইফে আমি খুব কম বই আছে যেটা আমি বই আগাটোগুলো শেষ করছি, ইনক্লুডিং মাই একাডেমিক বুক। আমি পড়াশোনার ব্যাপারে আমার একটা এটা আমি জানি না এটাকে আসলে কি বলে, এডিএইচডি হইতে পারে। আমি আমি প্রচুর আউলায় যাই, আমি যখন পড়াশোনা শুরু করি, মানে আমি যখন লাইনের মধ্যে থাকি, আমি প্রচুর ডিস্ট্রাক্টেড হয়ে ডিফারেন্ট জিনিসপত্র নিয়ে চিন্তা করা শুরু করি, এবং এটা আমার ছোটোবেলা থেকে ছিল। এই জন্য আমি কোনো সময় পড়াশোনায় ভালো ছিলাম না, হ্যাঁ আমি পড়তে পারি না মানে শুরু থেকে শেষ পর্যন্ত। সো সবসময় যেটা করতাম, জাস্ট চোখ বুলায়ে আমি আমার মতো করে সৃজনশীলভাবে লেখা ট্রাই করতাম। একদম আমার এরকম কোনো সময় হয়নি যে আমি একদম একটা জিনিস মুখস্থ করে নিয়ে যেতে পারছি, রাইট? সো আমি নেপাল বসে একটা বই কিনছি, এটা আমার পড়া রিসেন্টলি একটা গুড বুক। এটার নাম হচ্ছে ডিজাইন ইয়োর লাইফ। হ্যাঁ, আমার শিওর নামটা কি, হ্যাঁ, ডিজাইনিং ইয়োর লাইফ। এইটাকে, এই বইটা লিখছে দুজন ডিজাইনার, দুজন ডিজাইনারই খুবই বড় মাপের ডিজাইনার, যারা হচ্ছে হার্ভার্ড এবং এমআইটিতে সম্ভবত হচ্ছে ডিজাইন নিয়ে পড়ায়। বাট এরা ডিজাইনার হইলেও এরা লাইফ নিয়ে লেখছে যে আপনি আপনার লাইফটাকে কীভাবে ডিজাইন করতে পারেন। আপনি যেহেতু ডিজাইনার, আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি থেকে শুরু করে আপনার লাইফের যে কোনো ডিসিশন কীভাবে ডিজাইনের মতো করে চিন্তা করতে পারেন। আমি নেপালে বসে এই বইটাকে মোটামুটি শেষ করে ফেলছি। এই বইটা আমাকে অনেক নতুন কিছু শেখাইছে। এছাড়া আমি আমি আসলে কল করতে পারতেছি না, কিছু বই আছে যেগুলো খুবই কমন, ডিজাইনাররা সবাই পড়ছে, সেগুলো আসলে লাইফ চেঞ্জিং বই না, ঠিক আছে? লাইফ চেঞ্জিং বই না। আরও একটা বই আমার মাথায় আসতেছে, বাট আমি আসলে নামটা মনে করতে পারতেছি না। আচ্ছা, কন্টিনিউ করি, মনে আসলে আমি বলে দেবো না। বাট এইটা আমার রিসেন্ট আচ্ছা, পড়া অনেক ওয়ান অফ দ্য ভেরি গুড বুক, যেটা আপনার এটা আপনার ডিরেক্টলি লাইফের সাথে কানেক্টেড। ইটস নট ফিলোসফিক্যাল থিং যেটা আপনি চিন্তা করতেছেন, কানেক্ট করা ট্রাই করতেছেন। এটা আজকে থেকে পড়লে কালকে থেকে আপনার লাইফে ইম্প্যাক্ট দেখতে পারবেন যে আপনি আসলে কী করবেন। বাহ, পড়তে হয়তো। যাক, ভালো হয়েছে, আমি বইটা পড়ি নাই, বাট ভালো, গুড রিকমেন্ডেশন। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইতিহাসের যে কোনো টাইমে যে কোনো মানুষের সাথে যদি ডিনার করতে পারতা, সেটা তাহলে কার সাথে হতো? ওকে, ভেরি ভেরি ভেরি, আচ্ছা আমি এটা নিয়ে ভাবছি, হ্যাঁ এটা নিয়ে ভাবছি, বাট আমার আসলে ওকে আমাকে একটা সেকেন্ড দেওয়া, যেহেতু এটা র্যাপিড ফায়ার, স্টিল আই ডোন্ট নো, আমার মাথায় আসতেছে না। আমি এটা নিয়ে ভাবছি যে আমি এই মানুষের সাথে মিট করতে চাই বা তার সম্পর্কে জানতে চাই। ওকে, আমি যদি এখন বলি এক কথায়, আমি মানে এখন এখন একদম বেসড অন মাই রিসেন্ট এক্সপিরিয়েন্স, আমি হিটলারের সাথে করতাম। আচ্ছা, আমি রিসেন্টলি হিটলারের ব্যাকগ্রাউন্ড নিয়ে জানতেছিলাম যে ওর অনেক কিছু অনেক ইন্টারেস্টিং লাগতেছিল, এবং আমি কানেক্ট করতে পারতেছিলাম যে বাঙালির জন্য একজন হিটলার দরকার। হ্যাঁ, বাংলাদেশের যে যা অবস্থা, যে হিটলার স্যার এদেরকে কেউ ঠিক করতে পারবে না। সো এইখান থেকে আর কি আমার অনেক কিছু যে আছে না যে ছিল তো আমাদের একটা হিটলার, মহিলা হিটলার। শি ওয়াজ ইন আ ব্যাড ওয়ে। আমি কেন বলতেছি হিটলারের কথা, যে এই মানুষটা তো অ্যাগ্রেসিভ ছিল যে আপনি চাইলে 60 লাখ মানুষকে মারতে পারেন না। হ্যাঁ, মানে আপনি ঠিক কোন পর্যায়ে গেলে আপনি 60 লাখ মানুষকে মারতে পারেন? সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে হাউ, হ্যাঁ মানে আপনাকে কি এমন জিনিস যে আপনাকে হচ্ছে এত বেশি
ট্রিগার করছে যে আপনি একবারও চিন্তা করলেন না, রাইট? এটা বেসড অন মাই অ্যান্সার, মাই রিসেন্ট এক্সপিরিয়েন্স। ওকে, আমার একজন ভালো মানুষের আমি কথা এটা ছিল আমার একেবারে মাথায় আসছে। এক্সপেক্ট করিনি। ওকে, আমি রিসেন্টলি আসলে হিটলারকে একটু ডিফারেন্ট ভাবে জানতে পারছি কোন একটা ভিডিও থেকে, দেন আমি একটু এক্সপেরিমেন্ট করলাম যে আসলে দ্য কোয়েশ্চেন ওয়াজ যে হিটলার তো একটা নির্বাচিত সরকার ছিল, তো আসলে নির্বাচিত হুম, কেমনে হইলো এত কিছু নিয়ে। তো ওইখান থেকে আসলে আমি একটু অবশ্য পড়াশোনা ঠিক, এটা করতেছিলাম। এটা অবশ্য ঠিক। ইন্টারেস্টিং একটা স্টোরি হতে পারে আমার। ভালো কথা তো, মানে তুমি তো আমার ইন্টারেস্টটা পিক করে ফেললা, দেখতে হয়তো। ওকে, ঠিক আছে। এখন ইতিহাস বাদ দিয়ে এখন তোমার লাইফে আসি। তোমার লাইফে সব থেকে বেশি ইম্প্যাক্ট কার ছিল? আহ, ওকে, সব থেকে বেশি ইম্প্যাক্ট যেটা আমি সবসময় ফিল করি সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবা আব্বু হচ্ছে আমার দেখা সব থেকে আইডিয়াল পার্সন, সব থেকে আইডিয়াল। মানে মানে যার সাথে আমি মিট করছি বা যার গল্প আমরা শুনি, হ্যাঁ, আমরা যদি রিলিজিয়াস ভাবে না যাই যে আমাদের নবী তো ডিফারেন্ট, ডেফিনেটলি দ্য মোস্ট আইডিয়াল, বা সে হচ্ছে গড গিফটেড। আমার আব্বুর কথা আমি এই জন্য বলতেছি যে আছে না যে প্রত্যেক মানুষের ভালো বা খারাপ দিক থাকে, আপনি মাঝে মধ্যে আইডেন্টিফাই করতে পারেন যে না আপনার বাবা এই জিনিসটা ভালো করে নাই বা এরকম জিনিস। বাট আমার বাবা হচ্ছে আমার আহ, মারা যাওয়ার পরে আমাকে আরো বেশি ভাবাইছে যে মানুষ আসলে কি ছিল, আমি আসলে কি মিস করছি। আমি কয়েকটা স্টোরি বলি, একই সেম স্টোরি বাট রিপিট হয়েছে। আমি বরিশালে একটা সিঙ্গারা দোকানে সিঙ্গারা খাইতে গেছি। তো সিঙ্গারা দোকানদার কথায় কথায় বলতেছে আপনার বাসা কই, আপনার বাবা কি করে। আমি বললাম বাবা নাই, বাবা এরকম করতো। উনি হুট করে এসে আমাকে জড়ায় ধরে কান্না করে দিছে। কি হয়েছে, আমার বাবার কথা আমার কান্না করে দিছে। উনি বলে আমি কি আমার বাবা যেহেতু যে টিচার ছিল সবাই স্যার বলে ডাকে, তো বলতেছে যে স্যার মারা গেছে আমি জানতাম না, মাত্র শুনলাম স্যার নাকি ভালো মানুষ ছিল। সেটা সিঙ্গারা দোকানের লোক, সে এসে আমাকে জড়ায় ধরে প্রায় 7-8 বছর ধরে পরে কান্না করবে। হু কেয়ার্স, মানে একটা মানুষ থাকতেই পারে, কত মানুষ আছে। সেম স্টোরি হচ্ছে আর একটা বাসায়, আমি একটা বাসায় গেছি। ওই ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, আমি জানতাম না ওনার বাবাকে। তো হঠাৎ করে ওনার বাবাকে দেখা হলো, দেখার পরে ওনার ছেলে বলতেছে ওনার নোমানকে চিনছো, নোমান হচ্ছে ওমর ফারুক স্যারের ছেলে। ওই আঙ্কেলও দেখে আমাকে সে জড়ে ধরে কান্না করে দিচ্ছে। সো আঙ্কেলকে আমি চিনছি, আঙ্কেলের বাসা থেকে, আঙ্কেলের দোকান থেকে আমি ছোটবেলায় গরুর মাংস কিনতাম। উনি আমাদের এলাকায়, ওনার একটা বাজার ছিল, গরুর মাংসের দোকান ছিল। উনিও কান্না করে বলছে যে স্যার আমার দোকান থেকে সবসময় গরুর মাংস কিনতো, স্যার অনেক ভালো মানুষ ছিল, মারা গেছে শুনছি কিন্তু আমি যাইতে পারি নাই। এই যে এক্সপিরিয়েন্স গুলা, মানে সবাই বলতেছে যে তোমার বাবা একটা ভালো মানুষ ছিল। এবং আমার ফ্যামিলি থেকে শুরু করে এভরি ওয়ান যে আমার বাবাকে চিনে সবাই বলতেছিল তোমার বাবা ভালো ধৈর্যশীল মানুষ ছিল, সে রাগী মানুষ ছিল, কেউ কোনোদিন তার রাগ দেখে নাই। হ্যাঁ, সে ফিনান্সিয়ালি খুবই ওয়েল ছিল, মানে কি বলে যে ম্যানেজ করতে সব কিছু। সে রিলেশনশিপ ম্যানেজ করতো। আমাকে এমন আত্মীয়র সাথে গেছি যে দেখা যায় অনেক দিনের ঝগড়াঝাটি আছে বা অনেক কিছু আছে, বাট আমার আব্বু গিয়ে নিজে থেকে তার বাসায় গেছে, খাবার খাইছে যাতে এই সমস্যাটা মিটে যায়। এই যে এক্সপিরিয়েন্সগুলো সবাই শেয়ার করতেছেন আমার বাবার ব্যাপারে, আমি চিন্তা করতেছি যে আমার বাবার 1% আমি আসলে নিতে পারি নাই। কারণ আমি দেখা যায় রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছি একটা ছোটোখাটো 10 টাকা নিয়ে, আমার বাবা তো কোনোদিন এটা নিয়ে ঝগড়া করে নাই। হ্যাঁ, বা আমি একটা মানুষের সাথে একটা সিলি ম্যাটার নিয়ে আমি হয়তো 2 সপ্তাহ কথা বলতেছি না, মাসের পর মাস কথা বলতেছি না, তো আমার বাবা কি করছে যে পুরোনো ঝামেলাগুলো মিট করার জন্য সে নিজে থেকে তার বাসায় গেছে। রাইট, সো আমি সবসময় আমার বাবাকে রিকল করি যে আব্বুর আইডিওলজিগুলো যদি আমি ক্যাপচার করতে পারি আমি হয়তো অনেক ভালো মানুষ হব। আমি হয়তো মারা যাওয়ার পর আমার আমার ছেলেও শুনবে যে তোমার বাবা একজন ভালো মানুষ ছিল। রাইট, সো ওইটি আসলে আমি নিজেও ই করার ট্রাই করতেছি। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, আমি ডিজাইনার হিসাবে আরও বেশি ইন্সপিরেশন পাইছি। আমি যদি আপনাকে বলি, আমি তখন গ্রাফিক লেভেলে কাজ করতাম। গ্রাফিক লেভেলে আমি মাইক্রোস্টক সেল করতাম, লাইক স্পেশালি বিজনেস কার্ড। আপনি হয়তো রিকল করতে পারবেন যে আমার ইটালিকে আমার আহমেদাটাই ছিল। তো আমার আব্বু খুবই কিউরিয়াস ছিল যে এই জিনিসটা কেমনে কাজ করে, এবং আমি যেগুলো নিয়ে এখন কাজ করতাম আমার আব্বু কোনো সঙ্গে বাধা দেয় না যেগুলো কইরো না, কম্পিউটারে কি করো। হ্যাঁ, বাট সে সময় ইন্টারেস্ট দেখে যে কীভাবে হচ্ছে পুরো জিনিসটা। আমি কোথাটা কার্ডে বিল দিতেছি, আব্বু বলে যে কার্ডে কীভাবে দিলা, হ্যাঁ আমার কার্ড থেকেও দিতে পারবো। এই যে ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে তার আইডিয়াটা। তো সে একদিন বললো যে আমিও ডিজাইন করতে চাই। আমি বললাম তুমি বুড়া হয়ে গেছো, তুমি কি ডিজাইন করবা। তা আব্বু লিটারালি দেখতেছি এটা তার ডায়েরি ছিল, ডায়েরি নিয়ে বসছে, খাতা কলম নিয়ে বসছে, বলে তুমি বলো আমি লিখে রাখবো। ঠিক আছে। তো আমি প্রথমে ইন্টারেস্ট দিই না, বাট দেখি আব্বু আমার পাশে এসে বসে থাকতেছে একদম বাচ্চাদের মতো। তো আমি বললাম যে ঠিক আছে, লেটস ডু সামথিং, তুমি 2 দিন পরে ইন্টারেস্ট হারিয়ে ফেলবা। তার মনে আছে আব্বু আমার ছোট ভাইকে নিয়ে তার ওই ডায়েরি ধরে ওই যে একটা যা জিনিসগুলো লিখছে ওই নোটগুলোকে অ্যাপ্লাই করে সে ফটোশপে 3টা বিজনেস কার্ড ডিজাইন করে। করার পরে আমি তাকে অ্যাকাউন্ট খুলে দেই, আপলোড করে দেই। 3টা কার্ডের একটা কার্ড সে অ্যাপ্রুভ হয় এবং সেটা 2টা সেল হয়ে $6 আপলোড করে। আমার মনে আছে আমার আব্বু আমার মাথায় এসে ফু দিয়ে দিছিল আর কি ওই সময়টাতে। সো এইটা আমার লাইফে ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপিরিয়েন্স যে
এরকম একটা মানুষ, তার বয়স প্রায় 60 বছরের মতো ছিল, ওই সময় এসে সে এরকম একটা অ্যাপ্রোচ নিয়ে, সে হয়তো এটা দিয়ে ফুল টাইম ইনকাম করতো না, বাট তার ছেলে কি করে এটা এক্সপ্লোর করতে আসছে, এবং সে একটা একটা সে কিন্তু আপলোড করে দেখাইছেও যে আমিও পারি। সো এটা আমাকে আলহামদুলিল্লাহ যে খুবই হাইলি ইন্সপায়ার করছে। সো ওইটাও আসলে আমার আব্বুর জন্য, মানে আমার জন্য আব্বুর একটা মানে আইডিওলজি আসলে ক্যারি করে আমার জন্য। ছেলে হিসেবে মনে হয় সব থেকে বেশি মানে গর্বের জিনিস শোনাটা যে তোমার বাবা সব একজন ভালো মানুষ ছিল, মানে এটা যখন মানুষ বলে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা আমি অ্যাটলিস্ট রিলেট করতে পারবো, কারণ আমার বাবা তো নাই। এবং এটা শুনছি আল্লাহর রহমতে মানুষের কাছ থেকে, and এটা যতবারই শুনি ততবারই ভালো লাগে। তোমার নেক্সট কোয়েশ্চেনে যাই। সেটা হচ্ছে যে আহ, তোমার জীবন যদি কোনো মুভি হইতো তাহলে সেই মুভির নাম কি হইতো? ওকে, আমার আমার ফ্রেন্ড আমাকে কি বলে, ট্র্যাজেডিক হিরো বলে ডাকে। So আমার মনে হয় ট্র্যাজেডিক হিরোই হচ্ছে আমার, বা ট্র্যাজেডি নামে কোনো একটা মুভি হতো। নোমান্স ট্র্যাজেডি। রাইট, রাইট। ওকে, ঠিক আছে। আর দুইটা প্রশ্ন আছে। একটা ওকে, হচ্ছে যে তুমি পডকাস্টে কাকে দেখতে চাও গেস্ট হিসাবে? ডেফিনেটলি আহমেদ। আহ, আমার দেখা এই মুহূর্তে সব থেকে আমি বলবো ওয়েল ম্যানেজড একটা মানুষ হচ্ছে আহমেদ। এত ওয়েল ম্যানেজড মানুষ আমি দেখি নাই। মানে সব কিছু এত পারফেক্ট কীভাবে হয়, আমি সবসময় বলি যে আমি যখন কোনো এক্সাম্পল দিতে যাই, আমি কেউ যদি আহমেদকে নিয়ে আসে, আমরা যদি বাকি বলে রাখি, আমি বলি বাকিরে বাদ দাও, হ্যাঁ, হি ইজ অ্যান এক্সেপশন, মানে ও আমাদের রেগুলার কাতারে পড়ে না। কারণ ওর আপনি সব কিছু দেখবেন, মানে সব কিছু এত ব্যালেন্স, এত কিছু, এবং ও যেখানটাতে হাত দেয়, হ্যাঁ, ওইটার বেস্ট জিনিসটাকে নিয়ে আসে। ছোটবেলায় ও আবৃত্তি করতো, ও মার্কস অলরাউন্ডারে গিয়ে হচ্ছে ধরেন সেরা 100-র মধ্যে চলে গেছে। ও অভিনয় করতে গেছে, ও বিটিভিতে কয়েক সপ্তাহের মধ্যে বিটিভিতে গিয়ে নাটক করতেছে। ও হঠাৎ করে বললো ফটোগ্রাফি করবে, ফটোগ্রাফি শুরু করতে করতে হঠাৎ করে দেখলাম চিত্রকল্পের সাথে কাজ করতেছে। এবং এমন না যে ও অ্যাপ্লাই করতেছে, ওরা ডেকে এনে নিয়ে যাইতেছে। হ্যাঁ, ওকে অর্থহীনের শিশির এসে বলতেছে যে তুমি আমার মিউজিক ভিডিও বানিয়ে দাও। ঠিক আছে, ডিজাইনে আসলো, ডিজাইন তো আপনাদের সাথে কাজ করতেছে, সো ইউ নো বেটার, রাইট? ও একটা ইউনিভার্সিটিতে চান্স পেলো ডিজাইনার, ও বললো না আমার হার্ভার্ডে পড়তে হবে, ও এখন হার্ভার্ডে চান্স পেয়ে বসে আছে। সো আমার মনে হয় বাকির থেকে, মানে, এবং ওর এত আর্লি লাইফেও এত কিছু এত ওয়েল ম্যানেজ ভাবে করতেছে, ও ফিনান্সিয়ালি সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করে, ও মানুষের সব কিছু তো পজিটিভভাবে নেয়। আমার মনে হয় যে ওর থেকে শেখার অনেক কিছু আছে। হ্যাঁ, মানে প্রচুর, মানে যে কোনো মানুষ ওর থেকে কিছু না কিছু ক্যাপচার করতে পারবে। সো আমার মনে হয় আহমেদ উড বি দ্য মোস্ট আইডিয়াল পারসন ফর দিস পডকাস্ট। ওকে, একবারে শেষ কোয়েশ্চেন। এটা হচ্ছে যে তুমি যদি টাইম মেশিন দিয়ে তোমার ছোটবেলায় ফিরে যেতে পারতা, তাহলে সেক্ষেত্রে তোমার ছোটবেলার ভার্সনটাকে কি বলতা? কোশ্চেনটাকে একটু বুঝে নেওয়ার ট্রাই করতেছি। ছোটবেলার ভার্সন বলতে আমি যেখানে ফেরত যেতাম ওইখানের ভার্সন, নাকি লাইক? হ্যাঁ হ্যাঁ, ধরো কোন বয়সে চাইতে চাও, বা ওখানে গেলে ওই ভার্সনটাকে কি বলতা? ওকে, আমি আসলে এই জায়গাটায় বলবো যে, মানে ছোটবেলায় তো মানুষ অনেক ফ্যান্টাসি থাকে বা অনেক কিছু থাকে, আমি ওদিকে না গিয়ে বলবো যে আমি আসলে 2015 সালের 28 নভেম্বর যাইতে চাই। হ্যাঁ, মানে এটা আমার বাবার সাথে কানেক্টেড। আমার বাবা 29 নভেম্বর মারা গেছে। তো আমার বাবা কি হয়, আমার বাবা থাকতে হচ্ছে পটুয়াখালীতে। তো পটুয়াখালীতে তার জব ছিল, আমরা বৈশাখ থাকায় সে হচ্ছে মোটামুটি 80,000 থাকতো। তো ওদিনকে হচ্ছে সে গেছে। তো আমি হচ্ছে তাকে নর্মালি বাসা থেকে বিদায় দিই, ওদিনকে কোনো একটা কারণে তাকে আমি অটো পর্যন্ত আগাই দিতে গেছি। তো অটোতে উঠে দেওয়ার পরে সে হচ্ছে অটোটা টান দিছে, বা আব্বু কিছুটা মনে করে অটোটাকে থামায় আমাকে ডাক দিল, ডাক দিয়ে আমাকে 500 টাকা দিয়ে বললো এটা রাখবো। তো আমি হয়তো ওই মোমেন্টটাকে আরো প্রপারলি এনজয় করার ট্রাই করতাম, আমি আব্বুকে হয়তো একটা ভালো বিদায় দিতাম। আমি আমি জানি না, মানে আমি এক্সপেক্টই করি না, কারণ আমার আব্বু অনেক আর্লি এজে মারা গেছে। হ্যাঁ, এবং খুবই সুস্থ স্বাভাবিক মানুষ। মানে ওদিনকে একটা পরীক্ষা ছিল, তার ডিউটি ছিল, ডিউটি শেষ করে বাসায় হেঁটে এসে অবস্থায় পড়ছে, দেন হসপিটালে নিজে সে হেঁটে উঠছে। ইনফ্যাক্ট সে যখন মারা গেছে আমার মা মনে করছে সে ঘুমায় গেছে, সে বোঝেই না সে মারা গেছে। হ্যাঁ, মানে এত স্বাভাবিক একটা মৃত্যু ছিল। সো খুবই অনাকাঙ্ক্ষিত। আমি হয়তো ওই মোমেন্টটাকে, আমি আব্বুকে একটা ভালো বিদায় দেওয়ার জন্য বা একটা হাগ দেওয়ার জন্য আমি তো এখানে ফেরত যেতাম। এবং ওইটা হয়তো আমার একটা মেমোরেবল ইসের জন্য হয়তো রাখবো। আমি জানি না, মানে ইটস নট পসিবল, বাট দ্যাট উইল বি মাই মোমেন্ট যেখানে আমি ফেরত যেতে চাই। ওকে, আমরা নোমান, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে কথা বলতেছি আর আমরা একবারে পডকাস্টের শেষ পর্যায়ে চলে আসছি। তুমি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। ওকে, আমি আপনার কনসেপ্টটা নিয়ে কথা বলি। স্পেশালি এটা আমি যে কোনো বাঙালিকেই বলতে চাই, হ্যাঁ, যে
আমরা মানুষ হিসেবে পৃথিবীতে আসছি এই মানুষ মানে আমাদের জাস্ট লাইফটাকে উপভোগ করতে না, যে আমি একটা স্বাধীন মানুষ, আমি আমার মতো করে এনজয় করবো, চলে যাব। এখানে আপনার অনেক দায়বদ্ধতা থাকে। হ্যাঁ, আমি র্যান্ডমলি একটা ইনসাইট পেয়েছি, খুবই র্যান্ডমলি। আমি একটা জায়গায় জাস্ট বসে আছি, কোনো একটা কিছু ওয়েট করতেছি, পাশের দুজন গাড়ি ড্রাইভার কথা বলতেছে একজন আরেকজনের সাথে। হ্যাঁ, তো একজন আরেকজনকে বোঝাচ্ছে যে রিজিক জিনিসটা কি। তো কে বলতেছে আমি যা পাইতেছি যা খাইতেছি তাই তো রিজিক। উনি বলতেছে না, দেখেন আপনি একটা বিস্কুট কিনতেছেন, বিস্কুটটা আপনি আপনার বাসার ফ্যামিলি মেম্বারের জন্য কিনতেছেন অথবা আপনার জন্য কিনতেছেন। বিস্কুটটা খাওয়ার সময় বিস্কুটটা ভেঙে কিছু মানে গুঁড়া হচ্ছে মাটিতে পড়লো, আপনি এই গুঁড়োটা উঠাইতে চান না, হয়তো ঝাড়ু দিয়ে ফেলে দেন। তো এই গুঁড়োটা খায় কে? পিঁপড়া বা এরকম কোনো একটা আপনি কি কোনোদিন এটা চিন্তা করে কিনছেন যে আমি পিঁপড়ার জন্য একটা বিস্কুট কিনে নিয়ে যাই? তার মানে আপনি আপনার উপরে অনেক ডিপেন্ডেন্সিস আছে এই নেচারের, এই পৃথিবীর। হ্যাঁ, আপনি সেটাকে অ্যাকনলেজ করতেছেন না। যদি আপনি অ্যাকনলেজ করেন দেখবেন পৃথিবী কত সুন্দর, যে আপনি মানুষকে কীভাবে হেল্প করতেছেন, সোসাইটিকে কীভাবে হেল্প করতেছেন। এই মাইন্ডসেটটা আমাকে আসলে খুব ভাবাইছে, যে আসলে তো ট্রু। আমার বাসার নিচের দারোয়ান থেকে শুরু করে এভরিওয়ানের আমার উপরে কিছু কিন্তু হক আছে। আমি যদি এইগুলো নিয়ে চিন্তা করি আমি কোনো সময় একটা খারাপ মানুষ হতে পারি না, আমার প্রতি মানুষের কোনো খারাপ ধারণা থাকতে পারে না, আমি মানুষের সাথে কোনো খারাপ আচরণ করতে পারি না। সো এইটা যদি মানুষজন একটু অ্যাকনলেজ করার ট্রাই করে, বিশেষ করে বাঙালিদের মধ্যে এটা একটা কমন জিনিস, আমার মনে হয় সবাই একটু বেটার মানুষ হতে পারবে। ওকে নোমান, থ্যাংক ইউ সো মাচ। এখন কিন্তু অনেক রাত, অলমোস্ট রাত 2টা বাজে, এবং নোমানকে আমি রাত 2টা পর্যন্ত জায়গায় রাখছি। হ্যাঁ, তো ইটস মাই নোমান অনেক ধন্যবাদ। লাইফ, এটা তুমি ভাই আসছো। আমাদের রেগুলার কাজ, সমস্যা নাই। আহ, তারপরে ম্যান, বাচ্চালা মানুষদের আসলে অনেক রেসপন্সিবিলিটি থাকে, তারপরও যে তুমি টাইম করছো আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ইনশাল্লাহ থ্যাংক ইউ ভবিষ্যতে ভাই। আবার কথা হবে। ইনশাল্লাহ ভাই, এবং আমাকেও আনার জন্য থ্যাংক ইউ। কিছু কথা বলতে পারলাম, একটা ফান মোমেন্ট ছিল। ইনশাল্লাহ হয়তো কোনো একদিন আমি আপনার সম্পর্কে আরো জানবো এরকম একটা পডকাস্টে। হয়তো অবশ্যই অবশ্যই। একইভাবে বসতে পারি, আমি কোশ্চেন করলাম আপনি অ্যান্সার দিলেন। হতে পারে, হতে পারে। নোমানের সাথে যোগাযোগ করার যত ইনফরমেশন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। প্লাস ওই যে বললাম, নোমানকে কেউ যদি মেন্টর হিসেবে পেতে চায় এবং মেন্টরশিপ কোনো প্রোগ্রাম যদি থাকে সেটা ডিটেলও নিচে দেওয়া থাকবে। ওকে, তো নেক্সট পডকাস্টে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।